আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে তোমাদের এই বছরের অ্যাডমিশন জার্নির সবচেয়ে মজার একটি টপিক, যেই টপিকটা থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তুমি একাধিক সাধারণ জ্ঞানের কোশ্চেন কমন পাবা। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব একাধিক প্রশ্ন। জি স্যার, একাধিক প্রশ্ন কমন আসবে, অবশ্যই আসবে। আমি শুরুতে একটু দেখিয়ে দেব যে আজকের ক্লাসটিতে আমরা কি কি নিয়ে আলোচনা করব স্যার। আমরা তার আগে আমি একটু বলে নিই আজকের ক্লাসে কে কে তোমাদের সাথে আছে। আজকের ক্লাসে পরিচয় করাই দিই একটু। আজকের ক্লাসে নোমান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় জিকে ইনস্ট্রাক্টর এডুকেটম স্কুল, আর আমি হচ্ছে জাওয়াদ স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় জিকে ইনস্ট্রাক্টর এডুকেটম স্কুল। ওকে, আসো দেখো, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ যেটা 1939 সাল থেকে শুরু হয়ে 1945 সাল পর্যন্ত চলেছিল, আজকের পৃথিবীতে এই যে আমরা 198টা দেশ, 200 দেশ, 204টা দেশ তোমরা বলো, এই সবগুলো দেশের জন্ম হয়েছে কিন্তু মূলত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলের কারণে। ভারত কিন্তু কোনো কালেই স্বাধীনতা পেত না যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে পৃথিবীর বিভিন্ন দেশগুলো ভাগ হয়ে যেতে থাকে, তারই প্রেক্ষিতে বিভিন্ন দেশগুলো উপনিবেশ যেই দেশগুলো ছিল সবগুলো দেশ ছেড়ে দেয় ভারতকে 1947 সালে। ওরাই কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে চলে গেছে স্যার। বিষয়টা এমন, অনেকগুলো দেশের তৈরি হয়েছে, তার আগে বিভিন্ন যুক্ত রাজ্যগুলো ছিল। তো এখন কিন্তু ক্লাসের আগে হচ্ছে যে গৌরচন্দ্রিকা হচ্ছে না স্যার। গৌরচন্দ্রিকা মানে কি বলেন? ভূমিকা। এক্স্যাক্টলি, ভূমিকা। এখন কিন্তু ভূমিকা হচ্ছে না, এখন আমরা ক্লাসের গুরুত্বপূর্ণ কথা বলছি। মনোযোগ দিয়ে শুনো, নোমান স্যারের কথাগুলো মন দিয়ে শোনো, আর আমি তোমাদের গ্রুপগুলোতে লিংকটা একটু শেয়ার করে দিই। তোমাদের একটা ছোট্ট টাস্ক দেই, হতে পারে তুমি আজকের এই লাইভটা শেয়ার করে রাখো, আগামী 1 মাস তোমার টাইমলাইনে এই লাইভটা থাকবে। হ্যাঁ, ইউটিউব অ্যালগরিদম, ফেসবুক অ্যালগরিদম কি করবে, তোমাকে এই টাইপের ক্লাসগুলো, এই টপিক রিলেটেড বিষয়গুলো তোমাকে ফেসবুক থেকে সাজেস্ট করবে আগামী 4-5 মাস ব্যাপী। তো এই জন্য প্রত্যেককে এই ক্লাসটা আজকে শেয়ার করবা, সবাই শেয়ার করবা। ক্লাস শেষে জাস্ট 1টা ঘন্টা আমাকে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে 1 ঘন্টা দাও, আমি তোমার পরীক্ষায় একাধিক এমসিকিউ কমন নিয়ে দেব, জাতিসংঘ থেকে, বিশ্ব ব্যাংক থেকে, আইএমএফ থেকে, বিভিন্ন সংস্থা থেকে। স্যার আমি একটুখানি শুরু করি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে পৃথিবীতে তৈরি হয় জাতিসংঘ, ইউনাইটেড নেশন। এটিও কিন্তু 1945 সালেই তৈরি হয়। এইটা কিন্তু রাতারাতি হঠাৎ করে হয়নি স্যার। না, জাতিসংঘ কেন হইলো স্যার? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানি কি স্যার, প্রথম বিশ্বযুদ্ধের পরে কি হয়েছিল? লিগ অফ নেশনস হয়েছিল। এইটা প্রত্যেককে খাতায় নোট করো, পুরো ক্লাস নোট করতে হবে, পারলে কমেন্ট বক্সেও লেখো, হাতের আশেপাশে খাতা না থাকলে লেখো। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে আজকের ক্লাসের ফার্স্ট এমসিকিউ আমি একটু দেখবো ফেসবুকে। আজকের ক্লাসের ফার্স্ট এমসিকিউ, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে যে সংস্থাটি তৈরি হয়েছিল তার নাম কি? সবাই একটু কমেন্ট করবা। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে যে সংস্থাটি তৈরি হয়েছিল, যারা যারা সালাম দিয়েছো আমরা দেখতে পাচ্ছি। নিজামুদ্দিন শাকিল আসসালামু আলাইকুম, মাহমুদুল্লাহ রিয়াদ মাহিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। মোহাম্মদ জাকির দেখছে আমাদের সাথে, শিউলি কুন্ডু দেখছে। এই ক্লাসটা কিন্তু একই সাথে আমাদের সহায়কের পেজ থেকে লাইভ হচ্ছে, আমাদের এডুকেটম স্কুল থেকে লাইভ হচ্ছে, আমাদের একাধিক পেজ থেকে লাইভ হচ্ছে। তো তোমরা যারা যারা দেখতেছো, আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট করব প্রত্যেককে আমাদের সাথে আজকে অ্যান্সার করতে হবে। আমরা যেইটা যখন বলতেছি সেটা তোমাকে অ্যান্সার করতে হবে কমেন্ট বক্সে। তুমি যদি আমাদের বলার সাথে সাথে লিখে ফেলো ভাই, তুমি নিশ্চিত কমন পাবা। আজকের ক্লাস থেকে আমি তোমাকে 5 থেকে 7টা শিওর শর্ট এমসিকিউ দেখিয়ে দেব, শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে শোনো, বলো তো সবাই, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে স্যার, প্রথম বিশ্বযুদ্ধ যখন হলো তখন দেখতেছে এই পুরো পৃথিবীটা একটা অভিভাবকহীন পৃথিবী, যেখানে সেখানে স্যার সোভিয়েত ইউনিয়ন আছে। আমরা জানি সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলো, সেই দেশগুলো কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে কিন্তু তৈরি হলো স্যার। তো প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে দেখলাম যে তারা হলো সমাজতান্ত্রিক মনোভাবের। আমরা আমেরিকাকে দেখলাম, আমরা ইউকে কে দেখলাম, যারা কি রকম, তারা হলো গণতান্ত্রিক মনোভাবের, পাশাপাশি আবার খেলাফতের মনোভাবেরও আছে স্যার। ওই যে তুরস্ক কেন্দ্রিক, আরব কেন্দ্রিক। এই যে পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন মতাদর্শ, তাদের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা সংস্থা দরকার। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে পরবর্তীতে একটি সংস্থা হলো, নাম হলো লিগ অফ নেশনস।
জাতিপুঞ্জ, এটা সবাই লিখবা। পুঞ্জ, জাতি সংঘ না কিন্তু, জাতিপুঞ্জ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে যে সংস্থাটি হলো, নাম কি রে? এই দেখো, কমেন্ট কই স্যার, আমি একটা কমেন্ট পড়ি, আপনি একটা কমেন্ট পড়েন স্যার। আমি আসতেছি, আপনি সহায়কের কমেন্ট পড়েন, আমি এডুকেটর। আমি সহায়ক পেজের কমেন্টগুলো পড়তেছি, জাওয়াত স্যার এডুকেটর স্কুলের কমেন্টগুলো পড়বে। সহায়কের পেজ হচ্ছে মোহাম্মদ জাকির, লিখেছে লিগ অফ নেশনস, নেশনস হবে। ওকে, থ্যাংক ইউ। নেশন লিখিস না রে কেউ। আরেকটা কথা, আমরা কিন্তু জিকে গুলো কিছুটা ইংলিশে পড়ানোর চেষ্টা করব, তাহলে তোমাদের লাভ হবে কি জানো? তোমরা যারা বিউপি তে পরীক্ষা দিবে, এখানে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের ইংলিশ আসে না স্যার, স্বাভাবিক ইংলিশ গুলোকেই তোমাদের একটু জানতে হবে, জাস্ট পরিভাষাগুলো। তাহলে সহায়কের পেজের গুলো আমি পড়তেছি। জিকে জুবাইয়ের বই কিনেছি, ঠিক আছে ভাইয়া, যে কোনো বই কেন, কোনো সমস্যা না, আমাদের ক্লাসগুলো করলে কভার হয়ে যাবে। দেখো অনেকক্ষণ সময় দিয়ে ফেলছে, আর সময় দেব না। লিগ অফ নেশনস ব্যর্থ হলো, আমাদের মহানায়ক দ্য গ্রেট হিটলার বস। হিটলার বস কোথায় রে? এই তো জাতিসংঘ চলে আসছে। হিটলার বসের কোনো ছবি আছে? হিটলার বসের কোনো ছবি আছে স্যার আজকের টিতে না, আমাদের আগামী ক্লাসের স্লাইডে আছে। আমি সেই স্লাইডটি আজকে আনা হয়নি, এখানে রুজবেল্টের আছে। আচ্ছা শোনো, আমি না তোমাদেরকে তার আগে একটু, আজকে আমরা মূল ক্লাসে মূলত বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব না, আমরা শুধু জাতিসংঘ কভার করব আজকের ক্লাসে, শুধু জাতিসংঘ। এর আগে আমি একটুখানি তোমাদের এই মহাদেশগুলো পরিচয় করিয়ে দেই। পৃথিবীতে তোমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা পেইড বেস আরো বিস্তারিত বলবো, জাস্ট এমনি বলি। আচ্ছা তোমরা কি জানো এই যে এই পুরোটার নাম কিন্তু আমেরিকা? হ্যাঁ, এইটা না, কিন্তু এই পুরোটার নামই আমেরিকা। এক্স্যাক্টলি, কিন্তু দুই আমেরিকার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে স্যার, আমি সেটা বলতেছি। এই পুরোটার নামে আমেরিকা। আমি যদি বলা হয় ব্রাজিল, ব্রাজিল কোন মহাদেশের দেশ? তোমাকে বলতে হবে এটি আমেরিকা মহাদেশ, কিন্তু সেটি হবে দক্ষিণ আমেরিকা। তোমাকে যদি বলা হয় কানাডা কোথাকার দেশ, একজন কানাডায় গিয়ে বললো আমি এখন আমেরিকায় বসবাস করি, সে কিন্তু সঠিক বলেছে, কারণ কানাডাও আমেরিকা। কেউ একজন চিলিতে গেল, চিলি, এই চিলিতে গিয়ে সে বলতেছে যে আমি এখন আমেরিকায় বসবাস করি, এটাও রাইট স্যার। তাহলে আমেরিকা হচ্ছে এই দুটো মহাদেশ মিলে। আমার একটা প্রশ্ন আছে। আমি স্যার বলেন। ঘটনাটা হচ্ছে এই যে দুইটা আমেরিকা, এটাকে বলা হয় উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। উত্তর দক্ষিণ কেন? আচ্ছা স্যার, এইবার হলো ম্যাপের একদম, এটা সবাই লিখে রাখবা, ম্যাপের উপরের অংশ। তাহলে রস্যৌকার দিয়ে, আমি বাংলার টিচার রে, রস্যৌকার দিয়ে হয় উপর, আবার রস্যইকার দিয়ে হয় উত্তর। তাহলে ম্যাপের যেটা উপরের অংশ থাকে সেটা হলো উত্তর পাশ। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ বদ্বীপের এই নিচে আছে হলো বঙ্গোপসাগর, সেই জন্য বলা হয় দক্ষিণে বঙ্গোপসাগর। তাহলে শুধু কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাপ না, বাংলাদেশের ম্যাপ সহ যত প্রকার ম্যাপ আছে, সকল প্রকার ম্যাপের উপরের অংশ উত্তর দিক, নিচের অংশ দক্ষিণ দিক। সবাই মনোযোগ দিয়ে থাকো, আমি বলেছি শিওর শর্ট 5টা এমসিকিউ সব ভার্সিটিতে কমন হবে। উপর নিচ গেছে, ডানে বামে দেখতে হবে না একটু? আচ্ছা স্যার, আমি ডানে বামে দেখাবো, তার ভিতরে ওদেরকে আমি একটা চমৎকার প্রশ্ন করতে চাই। এই তোমরা তো খেলা দেখো, খেলা দেখো না, ফুটবল খেলা দেখো, ওয়েস্ট ইন্ডিজ কি? এটা একটু সবাই কমেন্টে জানাবা। ওকে স্যার, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ কি রে? ক্রিস গেইল কোন দেশের মানুষ? তোমরা কেউ লিখতে পারবা? ক্রিস গেইল কোন দেশের ছিল, কোন দেশের? অনেকেই স্যার কি করবে জানেন, লিখবে ওয়েস্ট ইন্ডিজ দেশের, কিন্তু না রে, ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ না, এইখানে 13টা দেশ আছে। হ্যাঁ, তোমরা যারা খেলা ফলো করো, স্পেশালি খেলার খবর পড়ো, তোমরা কখনো খবরের কাগজে এরকম দেখছো কিনা যে ক্যারিবীয় প্লেয়াররা জয় ছিনিয়ে এনেছে? ক্যারিবীয় মানে কি ভাই? ক্যারিবিয়ান কি জিনিস, এটা কই থেকে আসলো স্যার? ক্যারিবিয়ান একটা দ্বীপ স্যার। তাই? ইয়েস। আচ্ছা, সেই দ্বীপে যে 13টা দেশ আছে স্যার, সেই 13টা দেশের কিন্তু চমৎকার নাম আছে স্যার। এই চমৎকার নামগুলো স্যার আমরা মানে খুব সুন্দর করে মুখস্থ করে ফেলতে পারি। যেমন আমি যেভাবে মুখস্থ করতাম, আমি এইভাবে বলতাম যে, আমি টেকনিকটা বলবো না, আগে দেশগুলোর নাম বলে, ঠিক আছে? এখানে যে দেশগুলো আছে, বাহামা আছে, বারবাডোস আছে, কিউবা আছে, ডোমিনিকা আছে, ডোমিনিকান প্রজাতন্ত্র আছে, গ্রানাডা আছে, জ্যামাইকা আছে, হাইতি আছে, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, অ্যান্টিগুয়া এন্ড বারমুডা আছে, ত্রিনিদাদ আছে। এই যে 13টা দেশের নাম আমি বলে ফেললাম, তোমরা ভাবতেছো 13টা দেশের মধ্যেই ক্রিস গেলের দেশ আছে কিন্তু। কিন্তু স্যার আপনি 13টা দেশের নাম মনে রাখলেন কেন? চমৎকার একটা টেকনিকে আমি কি করছি জানেন, এটা কিন্তু কেউ হাসবা না, আমি না বানিয়ে ফেলছি, এটা আমার নিজের বানানো সূত্র, মানে কোনো বইয়ের না স্যার। যে বাবা কি ডোগরা জেহাসে যাত্রী, আমরা বললাম যে বাবা কি
ডোঙ্গা নৌকার যাত্রী কিনা। এখন আমি হচ্ছে ইন্ডিয়ান, তো আমি ওই যাত্রীটাকে ইয়াত্রী বলি। ওই যে ওরা যমুনা বলে না, যমুনাকে যোদ্ধা বলে, যোদ্ধাকে। যুবরাজ সিং এর নাম হয়ে গেছে ইউবরাজ সিং। ইউবরাজ সিং। তো আমি না এইভাবে মনে রাখছি যে এইটা আমি তোমাদেরকে পরবর্তীতে এটার জন্য সিটি দিয়ে দেব যে বাবা কি, এই যে বাবা কি, তাহলে বাহামা, বারবাডোস, কিউবা, মানে জিজ্ঞেস করতেছি যে বাবা কি ডোগরা জাহাজের যাত্রী। ডোগরা, ডোতে হচ্ছে ডোমিনিকা, ডোতে দুটো দেশ হয়, একটা হচ্ছে ডোমিনিকা আর একটা ডোমিনিকান প্রজাতন্ত্র। বাবা কি, ইয়েস, বাবা কি ডোগরা জাহাজের যাত্রী। এই যে গ্রা মানে হচ্ছে গ্রানাডা। তাহলে এগুলো কোথাকার দেশ? আমরা কিন্তু ক্যারিবিয়ান 13টি দেশের নাম বলতেছি। তাহলে বাহামা, বারবাডোস, কিউবা, ডোমিনিকা, ডোমিনিকান, গ্রানাডা, অনেকগুলো দেশ হয়ে গেছে, আরো আছে। ডোগরা জাহাজ, এটা হবে জাহাজ। ছোট করে নেন কলমটা। কলম ছোট করে নেব স্যার? ওটা থাক, সমস্যা নাই, আমি কলমটা ই করে দিই না, আমি ওদেরকে জাস্ট এমনি স্যার, আমি এগুলো লেখাবো না স্যার। না তারপর স্যার আমি সামনে যাব। আমরা মূলত আজকে কিন্তু জাতিসংঘ নিয়ে কথা বলবো, বাট রিলেটেবল বিষয়গুলো জিকে যে কত মজার, কত সহজ, এটাই শুধু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এক্স্যাক্টলি। ম্যাপ দেখলে অনেকে ভয় পায় যে হাই হাই ম্যাপের কেমন কি, বাট স্যার অনেক মজা। আমি যা পড়াচ্ছিলাম আমি ওদের একটু বলে দেই যে এই আমেরিকাকে কিন্তু 3টা ভাগে ভাগ করা যায়। স্যার আমেরিকা নাম হচ্ছে 2টা ছিল স্যার। আমরা প্রথমত 3 ভাগে ভাগ করছি না, প্রথমত 2 ভাগে ভাগ করলাম। যে এইটা হলো উত্তর আমেরিকা মহাদেশ, এটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ। এবারে উত্তর আমেরিকাকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। উত্তর আমেরিকার ভিতর আরেকটা উত্তর আমেরিকা আছে। তাই? ইয়েস। কি সেটা? সেই উত্তর আমেরিকায় আছে হচ্ছে কানাডা, আমেরিকা, ইউএসএ, যেটা ইয়েস, যুক্তরাষ্ট্র। হ্যাঁ হ্যাঁ, ইউএসএ, হ্যাঁ, মানে যুক্তরাষ্ট্র আছে। তাহলে আছে কি কি? মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র। 3টা হলো কি স্যার? উত্তর আমেরিকার ভিতরের উত্তর আমেরিকা। তাহলে উত্তর আমেরিকার ভিতরে আবার 3টা ভাগ আছে। প্রথম ভাগের নাম কি রে? প্রথম ভাগে আছে 3টা দেশ, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। দ্বিতীয় ভাগে কি আছে? দ্বিতীয় ভাগে আছে কয়েকটি দেশ। সেই দেশগুলোর নাম কি জানো? সেগুলো হচ্ছে বেলিজ, গুয়েতামালা, এল সালভেদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা। এই পানামা একটা বিখ্যাত দেশ। যেই দেশে আছে হচ্ছে একটি পানামা খাল। এই যে আমি দেশগুলোর নাম বললাম, শুনতে তোমাদের কি লাগতে পারে? যাই হয় কি বলতেছে এগুলা? বেলিজ, গুয়েতামালা, এল সালভেদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা। সেই 21 সালে মুখস্থ করছিলাম আমি অ্যাডমিশন টেস্টের সময়। ওই যে স্যার তখন যে টেকনিকে পড়ছি, আমার তো মানে বিভিন্ন দেশগুলো, এই পুরো ম্যাপটা স্যার, এই যে এখানে আমি কিন্তু 2টো ধাপ অলরেডি বলে ফেলছি। মধ্য আমেরিকা বলে ফেলছি, আবার হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপও বলে ফেলছি, উত্তর আমেরিকাও বলে ফেলছি। আমার কিন্তু উত্তর আমেরিকা পুরো মহাদেশ কমপ্লিট। 13টা বললাম, এখানে 7-8টা বললাম, এখানে 3টা বললাম। তো শোনো, আমরা যখন জিকে পড়াবো তোমাদেরকে চমৎকার চমৎকার কিছু দেবো টেকনিক। যেমন আরেকটুখানি দেখো, আমরা এই যে সার্কভুক্ত দেশগুলো, এগুলো আমরা কিভাবে মনে রাখি স্যার? মিনা এমবিবিএস। তোমরা কি এভাবে পড়ো? মিনা এমবিবিএস না, নিপা এমবিবিএস স্যার। মিনাকে দিব না স্যার, নিপাকেই দেব। তাহলে দেখো, আমি বললাম কি ভাইয়া, নিপা মানে তুমি প্রত্যেকটা দেশ পুরো পৃথিবী মুখস্থ করে ফেলবা। এর জন্য 1 রাত লাগবে বাপ। তোমার ওই সারা বছর পড়া লাগবে না। তোমার তো দেখে হাই 200টা দেশ, এইটুকু আমার মাথা, এত বড় পৃথিবী, এর ভিতর ঢুকবে কেমনে স্যার? টেকনিক জানা থাকলে দেখো। এই যে আমি বলতেছি কি, নিপা এমবিবিএস, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। তুমি পুরান ম্যাপ মুখস্থ হয়ে যাবে। আমার সামনে যদি কেউ দেয়, আমি 3D তে দেখাতে পারবো। এখানে বাংলাদেশ, বাংলাদেশের ঠিক উপরে নেপাল, তার পাশে ভুটান, নিচে আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে আছে পাকিস্তান, পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান, পাকিস্তানের ঠিক নিচে আছে 2টো দেশ, একটা মালদ্বীপ, একটা শ্রীলঙ্কা। তো তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে। জাস্ট টেকনিকে আমাদের সাথে লেগে থাকতে হবে। আমার কিন্তু পুরো বিশ্বের সবগুলো দেশের নাম এইভাবে মুখস্থ। আমি সবগুলো বলে দিতে পারি স্যার, বাট এখানে টাইম ওয়েস্ট করবো না বাবা, পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে শুধু জাতিসংঘ নিয়ে কথা বলবো। একটু আসো স্যার, আমি এগুলো কি দেখবো? আচ্ছা, তৎকালীন হচ্ছে স্যার, আপনি একটু বলেন। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যখন আমাদের
বিশ্বযুদ্ধের সময়টার কথা বলছি, হ্যাঁ। ওই সময়টাতে যেটা হইতো সেটা হচ্ছে যে আমাদের এই পুরো পৃথিবীটাকে 3টা খণ্ডে ভাগ করা ছিল, 3 অংশে ভাগ করা ছিল। এবং এই 3 অংশে যেটা হইতো সেটা হচ্ছে 3জন প্রধান নিয়ন্ত্রক দেশ ছিল। এই 3টা দেশকে একত্রে বলা হইতো কি বিগ থ্রি। বিগ থ্রি মানে বড় 3জন, মানে এরা হচ্ছে অভিভাবক, এরা সবাইকে নিয়ন্ত্রণ করতে, যে হ্যাঁ আমি এটা বলছি এটা করতে হবে। এরা কারা কারা খেয়াল করো। প্রথমে কি, এখানে রুজভেল্ট। আচ্ছা, রুজভেল্ট কে? রুজভেল্ট ছিল, ওর নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ওর পুরা নাম। তো এই বেটা কে ছিল? ও ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, এবং ও ছিল এই অঞ্চলটার মোটামুটি নেতা গোছের। এরপরে ছিল ইউরোপের মাঝামাঝি অংশটা, মাঝামাঝি অংশ, সেখানে কে ছিল? চার্চিল। এবারটার পুরো নাম হলো উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল ও ছিল যুক্তরাজ্যের প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার? প্রাইম মিনিস্টার। আচ্ছা, তারপরে তোমার আরেকজন ছিল, এই বেটার নাম হচ্ছে জোসেফ স্ট্যালিন, পুরো নাম হলো জোসেফ স্ট্যালিন। এই বেটা আবার কে? এ ছিল তোমার এই যে অঞ্চলটা তোমরা ম্যাপের মধ্যে দেখো না, এখন এটা দেখলে না আমাদের মাথার মধ্যে টপ করে ভাষা উঠে যে ভাইয়া এটা তো রাশিয়া। না ভাইয়া, এটা রাশিয়া না, এটা ছিল সোভিয়েত ইউনিয়ন। এই যে তোমরা এই যে দেখো না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, এই ইউক্রেনও কিন্তু সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, জানো এটা? পরে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গে রাশিয়া হইলো, আর বাকি আরো কয়েকটা দেশ হইলো। তো সেই সোভিয়েত ইউনিয়নের নেতা ছিল। এখন তোমাকে অনেকে বলতে পারে যে সোভিয়েত ইউনিয়ন আবার কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন ছিল রাশিয়া ভেঙে যাওয়ার আগে একটা দেশ, কয়েকটা দেশ মিলায়ে রাশিয়া সহ একটা দেশ ছিল, সেটার নাম সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত ইউনিয়নের নেতা ছিল এই জোসেফ স্ট্যালিন। এই 3 জনের কাজ কি? এরা হচ্ছে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতো। সোজা বাংলা কথা হইলো, এরা যেভাবে বলতো সেভাবেই পৃথিবী চলতো। ওই যে জাতিসংঘ বা জাতিপুঞ্জ, এরা তো জাতিপুঞ্জ তো ফেল মারিয়ে গেছে, জাতিসংঘ তখনও হয় নাই। এরা 3 জন এই পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতো। আমি একটা চমৎকার নিউজ দিতে চাই, এইটা তোমরা প্রত্যেককে মনে রাখবা, যে পৃথিবীতে একজন ব্যক্তি যে রাষ্ট্রপ্রধান, এত বড় রাজনীতিবিদ, কিন্তু এই ভদ্রলোক নোবেল প্রাইজ পেয়েছিল সাহিত্যের উপরে। এইটা যে স্যার ঢাকা ইউনিভার্সিটিতে 5-7 বার আসছে, প্রচুর প্রচুর। ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত কয়েকবার আসছে, এবং অনেক ভার্সিটিতে এটা আসে, এই বছরও চলে আসবে। কোনো না কোনো ভার্সিটিতে পাবা যে বিখ্যাত রাজনীতিবিদ, কত বড় রাজনীতিবিদ হলে জাতিসংঘ গঠন করায়নি, পরিচালনা করে। হ্যাঁ, এবং উনি বিখ্যাত একজন ব্রিটেনের একজন রত্ন ছিল, এত বড় একজন রাজনীতিবিদ হয়ে খুবই মেধাবী। তিনি নোবেল প্রাইজ পেয়েছিল কিসের উপরে? সাহিত্যের উপরে। এটা একটু অ্যাড করে দিলাম স্যার, তারপরে আমরা সামনে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ নোমান স্যার। আচ্ছা, এরপরে আসো, এখন ঘটনাটা ঘটলো কি? ঘটনাটা হচ্ছে তোমাদের বাইধা গেল, বিশ্বযুদ্ধ লেগে গেল। এখন বিশ্বযুদ্ধ লাগার ব্যাপারটা তোমাদেরকে একটু শর্টে বলি। মূল বিষয়টা ছিল তোমার হচ্ছে এই অঞ্চলটাতে জার্মানি করে একটা দেশ আছে, জার্মানি করে একটা দেশ ছিল। এখন এ বেটা ও একটু গাড়তে রাগিসিমের, মানে ও হচ্ছে গিয়ে এই রুজভেল্টের কথাও শুনে না, চার্চিলের কথাও শুনে না, স্ট্যালিনের কথাও শুনে না। কি এক যন্ত্রণায় পড়া গেল। আচ্ছা, এখন ঝামেলাটা কি বাঁধলো? ঝামেলা হচ্ছে জার্মানি গিয়া কি করলো জানো? ও ধাপ কইরা গিয়া পোল্যান্ডে আক্রমণ কইরা বসলো। এখান থেকে হচ্ছে গিয়া তাদের যুদ্ধ শুরু। এটা কত সালের কথা? 1939 সাল। 1939 সালে জার্মানি প্রথম পোল্যান্ড আক্রমণ করে। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, খাতার মধ্যে লিখে রাখো। জার্মানি প্রথম পোল্যান্ড আক্রমণ করে। বিশ্বযুদ্ধের সূচনা কত সাল? 1939 সাল। এরপরে আরো কিছু ছোট ছোট ঘটনা বলি তোমাদেরকে, আমি সিকোয়েন্সিয়ালি বলে দিই। যেমন এরপরে কি হলো? এরপরে জার্মানিকে দখল নিল কই জানো? চার্চিলের ঘাড়ের উপর উঠে গিয়ে বসলো। চার্চিলের ঘাড়ের উপর উঠলো না, ব্রিটেনের দখল নিল। ব্রিটেনের দখল নিল কত সালে জানো? 1940 সালে, 1 বছর পর। হিটলারের একটা কথা তোমাদেরকে বলি, হিটলার সে মানুষ হিসেবে কেমন ছিল জানি না, বাট শাসক হিসেবে সে ছিল অনেক স্বপ্নবাজ। ওর ইচ্ছা ছিল পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে। তোমরা যারা যারা এইচএসসি 25 ব্যাচ কয়দিন আগে পরীক্ষা দিয়ে আসছো, এই রেইনকোট গল্পটা ছিল না স্যার? রেইনকোট গল্পে একটা কথা ছিল যে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আর বাংলাদেশে মনসুন। হ্যাঁ, জেনারেল উইন্টার মানে কি স্যার বলেন? কেন জেনারেল উইন্টার ছিল রাশিয়াতে? স্যার রাশিয়ার জেনারেল উইন্টার ছিল স্যার, ওইখানে হচ্ছে যে বরফ ঠান্ডা পরিবেশ, ওই জায়গাটিতে গিয়ে হিটলার খাপ খাইয়ে নিতে পারে নাই। এক্স্যাক্টলি। যেমন ভাবে আমাদের দেশে হচ্ছে ঝড় বৃষ্টির দেশ, এই কাল বৈশাখীর দেশ, এই দেশের যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে কিন্তু আমাদের ওই ভদ্রলোকরা পরিচিত ছিল না। পাকিস্তানিরা, ওরা মরুভূমির মানুষ, একদম ওরা কিন্তু এখানে এসে ধরা খেয়ে যেত। একইভাবে হিটলার ছিল হচ্ছে স্বাভাবিক পরিবেশের মানুষ, সে হঠাৎ করে গিয়ে এমন বরফের দেশে পড়ে যায় যে সেইখানে সে
সুবিধা বেঁচে করতে উঠতে পারে পারে না। না। এখন আসো, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কবে ঘটলো? এটা হচ্ছে তোমার জার্মানি সোভিয়েত আক্রমণ করলো, রাশিয়া না সোভিয়েত, রেইনকোট থেকে আবার রাশিয়া মাইরে দিও না, সোভিয়েত আক্রমণ করলো। সোভিয়েত আক্রমণ কত সালে? 1941 সালে। সে 1941 সালে সোভিয়েত আক্রমণ করলো, সোভিয়েত থেকে মায়ের খেয়ে ফেরত আইসা বললো। এরপরে আবার কি করলো জানো? জাপান আবার ওরা হচ্ছে গিয়া ছিল তোমার এই পাঁচটাতে, মানে জার্মানির সাথে ঘেঁষা। এখানে দুইটা দল ছিল, একটা ছিল তোমার মিত্র শক্তি, আরেকটার নাম হচ্ছে অক্ষ শক্তি। আচ্ছা, অক্ষ শক্তি কারা? জার্মানি যাদের সাথে ছিল, যেমন জার্মানি বলো, জাপান বলো, এরা ছিল তোমার অক্ষ শক্তি। এদেরকে বলে অ্যাক্সিস পাওয়ার। ইংরেজিতে কি বলে? অ্যাক্সিস পাওয়ার। এই যে এইটা AXIS, অ্যাক্সিস, অ্যাক্সিস মানে অক্ষ, অক্ষ শক্তি। আর এই যে বিগ থ্রি যে ছিল, এই বিগ থ্রিরা একত্রে এদেরকে বলা হয়তো মিত্র শক্তি। বাংলায় বলে, ইংরেজিতে বলে অ্যালাইড পাওয়ার, ALLIED, এটা লিখে রাখো, অ্যালাইড পাওয়ার, ALLIED, অ্যালাইড পাওয়ার। ঠিক আছে? তো এখন কি হইলো যে জার্মানি গিয়া যখন সোভিয়েতে মার খেয়ে ফেরত আসছে, জাপান চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, জার্মানি তো ফেল মারছে, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি যে আমি কিছু করতে পারি কিনা। এখন জাপান ছিল অক্ষ শক্তির, ওরা গিয়া কি করলো? জার্মানির হয়ে ওরা গিয়া ধাপ করে আমেরিকার পার্ল হারবারে একটা বোমা মেরে দিল। পার্ল হারবারে যখন বোমা মারছে, পার্ল হারবার আবার কি জিনিস? আমেরিকার একটা জাহাজের ঘাঁটি ছিল, জাহাজ ঘাঁটিতে গিয়ে আক্রমণ করে দিল। এবার আমেরিকার গায়ে লাগছে, কি রে আমি এখন নাড়াচাড়া করি না, আমার গিয়া কেন বোম মারলো? আমেরিকা গেল খেই পায়। এরপরে গিয়ে তোমরা যারা যারা মুভি দেখছো, একটা গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা মুভি, যে আমেরিকার উপরে দুটো নিউক্লিয়ার বোমা মারলো, লিটল বয় আর ফ্যাটম্যান, এই বোমা দুইটার নাম মনে রেখো। আমেরিকা যে বোমা মারছিল, নিউক্লিয়ার বোমা, ওই দুইটা বোমার নাম মনে রেখো, লিটল বয় আর ফ্যাটম্যান মাইরা জামানরে উড়াই দিল। স্যার আমি একটুখানি মনে রাখার টেকনিকটা শিখাই দেই। ঘটনাগুলো ঘটছিল কত আগস্ট স্যার? কত আগস্ট স্যার? 6 আগস্ট আর 9 আগস্ট। 9 আগস্ট। এবার শোনো, তোমরা এইটা কিন্তু প্রচুর পরিমাণে আসে। আমি নিজে যখন বি ইউনিটে বিইউপিতে পরীক্ষা দিছিলাম, তখন আমার এই পরীক্ষায় প্রশ্নটা আসছিল স্যার, যে 6 আগস্ট কোন বোমাটা ফেলে? 2022 সালে বিইউপিতে পরীক্ষা, এটা FASS এ আসছিল। এই জায়গাতে ফট। আচ্ছা, এখন আমি মনে রাখছি কিভাবে জানো? লিটল বয় ফ্যাটম্যান। ফ্যাটম্যান অনেক মোটা, অনেক বড় ভুঁড়ি আছে, এটা আগে ঢুকতে পারবে না, আগে ছোট সাইপরে দিতে হবে। তাহলে লিটল বয় আগে আসে, একটা সময় বয়স বাড়লে সে ফ্যাটম্যান হয়ে যায়। তাহলে 6 আগস্ট হবে কি? লিটল বয়। ইয়েস। আর ফ্যাট কখন? ফ্যাট আসে পরে। তাহলে এটা 6 আগস্ট হচ্ছে লিটল, আর 9 আগস্ট কি? ফ্যাট। ফ্যাট। শেষ। এটা মনে রাখেন স্যার। আমরা না ওদেরকে আজকে বিশ্বযুদ্ধ পড়াবো না, আমরা তোমাদেরকে বিশ্বযুদ্ধে পড়াতেও আসি নাই, তোমরা ভয় পেয়ে যেও না। জিকে খুব মজার জিনিস। আমি পার্সোনালি জিকে টিচার, হ্যাঁ আমি ইডোকাটমে বাংলা পড়াচ্ছি, বাট আমি কিন্তু মেইনলি জিকে টিচার। আমি আমার কোচিং লাইফ শুরু করছিলাম জিকে দিয়ে। আমি বাংলা টিচার হিসেবে আমার এক্সপিরিয়েন্স মাত্র 6 মাসের, কিন্তু জিকে টিচার হিসেবে আমার এক্সপিরিয়েন্স আরো কয়েক বছর। আমি আমার নিজের ব্যাচমেটদেরকে জিকে পড়াইছি, কারণ আমি স্যার 2021 সালে জিকের সব অনেকগুলো ক্লাস কমপ্লিট করে আমি 21 সাল থেকে জিকে নিয়ে কাজ করি। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে এইটুকু সিওরিটি দিতে পারি যে জিকে খুবই মজার জিনিস। যদি তোমরা টেকনিকে যে দেখলে না, আমি দেশগুলোর নাম বললাম, বেলিজ, গুয়েতামালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, বা ওইদিকে নিপা এমবিবিএস এর দেশগুলো, তারপরে এশিয়ান কান্ট্রিগুলো, ভাই খুবই মজার জিনিস যদি তুমি টেকনিকে শিখতে পারো। আমরা ওদেরকে এখন বিশ্বযুদ্ধ পরে থেকে ভয় পেয়ে যাবা। খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। এই যে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল 11টি সম্মেলনের মাধ্যমে, সেগুলো আমরা আজকে তোমাদেরকে কথা বলবো। তারপরে কথা বলবো কি জানো? এই 11টা সম্মেলন নিয়ে কথা বলবো তোমাদেরকে। আমরা আজকে পড়াবো যে জাতিসংঘে হওয়ার প্রেক্ষিতে, জাতিসংঘ হওয়ার সমকালীন সময় আরো কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে। যেমন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে কোন প্রতিষ্ঠানটিকে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়? আমেরিকার ব্রেটন উডস নামক একটা জায়গা আছে। এই ব্রেটন উডস নামক জায়গায় 1944 সালে একটা সম্মেলন হয়, এবং সেই সম্মেলন থেকে ঘোষণা হয় যে পৃথিবীবাসীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটি কেমন হবে। ভালো করে মনে রাখো সবাই, প্রত্যেককে ক্লাসটিতে রিয়াক্ট দাও। আমি দেখলাম মাত্র কয়েকজন রিয়াক্ট দিছো। যারা সহায়কের পেজে দেখতেছো তার কমেন্টগুলো আমি পড়তেছিলাম, আর স্যার ইডোকাটমের কমেন্টগুলো পড়তেছিলাম। আমরা দেখতেছিলাম যে তোমরা মাত্র 65টা 199 জন ক্লাস দেখতেছো, এটা কেমন করতে ভাই? কই 199? আরে এই যে 199 জন, 243 জন ক্লাস দেখতেছে। সেটা তো সহায়কে দেখতেছে না, ঠিক? ওকে, সহায়ক হয়তো বেশি দেখতেছে। শোনো তোমরা, আমরা যেটা বলতেছিলাম যে এই কোশ্চেনটা কিন্তু প্রচুর আসে ভাইয়া, যে কোন প্রতিষ্ঠানটিকে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়। এইখানে কিন্তু অনেকগুলো আসে, যেমন
এই মুহূর্তে জাতিসংঘের অধীনে স্যার যতগুলো সংস্থা আছে সবচেয়ে পুরাতনটার নাম বলতে পারবেন? আইএলও। আইএলও এটা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তাহলে আমরা জাতিসংঘের তার মানে জাতিপুঞ্জের একটা সংস্থা আছে যেটা 1917 সালের প্রেক্ষিতে আমরা যেই বিখ্যাত বিপ্লব, আমরা সেটাকে অনেকগুলো নাম বলি। আমরা বলি অক্টোবর বিপ্লব, আমরা বলি বলশেবিক বিপ্লব, আমরা বলি লেনিন বিপ্লব, আমরা বলি রুশ বিপ্লব। আমরা কিন্তু বিভিন্ন বিপ্লবগুলোর বিভিন্ন প্রকার নাম দেই স্যার। যেটাই অক্টোবর বিপ্লব, সেটাই রুশ বিপ্লব, সেটাই লেনিন বিপ্লব। ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে 1917 সালে রাশিয়াতে যে বিদ্রোহটি হয়েছিল এবং তার প্রেক্ষিতে একটি বিপ্লব হয়, তার সেই বিপ্লবের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে দেখি আজকের ইউক্রেন, আজকের কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই যে দেশগুলো আছে, এই সবগুলো দেশ তখন তৈরি হয়েছিল স্যার। মানে ওরা এই দেশগুলো তৈরি হয় তখন ইউএসএসআর হয়ে যায়। আচ্ছা, এইবার আসেন তাহলে এই যে বিষয়গুলো সবচেয়ে পুরাতন সংস্থাটি হয়েছিল কোনটি? আইএলও। আইএলও। কিন্তু তোমার এইটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয় ঢাকা ইউনিভার্সিটিতে হয়, আমি নিজে ইয়েতেও পেয়েছিলাম অন্যান্য ইউনিভার্সিটিতে, যে কোন প্রতিষ্ঠানগুলোকে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়। সবাই লিখে ফেলবা, খাতায় লিখবা, যাদের কাছে খাতা নাই কমেন্ট বক্সে লেখো যে ব্রেটন উডস ইনস্টিটিউট হলো দুটি, একটা হচ্ছে ডাব্লিউবি মানে ওয়ার্ল্ড ব্যাংক, আর একটি হলো আইএমএফ। এবং আইএমএফটা যে কি ইম্পর্টেন্ট আমি তোমাদের বলবো, এটার পূর্ণ রূপ লেখো, শর্ট রূপ লিখিও না। এইটা স্যার প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। কি পোলাপান ভুল করে কি জানেন? এই মনিটারিটা ভুল করে, মানিটারি হয়ে যায়। মানিটারি হয়ে যায়, মানিটারি না কিন্তু মনিটারি। এটাতে খেয়াল করে দেখো MONE ওয়াই কিন্তু নাই, ওয়াই আছে লাস্টে গিয়ে, বানানটা খেয়াল করো, এখানে প্যাচ লাগে। তাহলে আইএমএফ কোনটা? তাহলে শোনো যে পৃথিবীতে দুটো প্রতিষ্ঠান আছে যাকে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়। কারণ 1944 সালে যে ব্রেটন উডস সম্মেলনটা হয়েছিল, যে সম্মেলনে নির্ধারিত হয় যে ডলার হবে বিশ্ববাজারের সকল প্রকার বিনিময়ের একমাত্র মাধ্যম হিসেবে সেখানে নির্ধারণ করা স্ট্যান্ডার্ড। একটু ইন্টারাপ্ট করে বাচ্চাদেরকে, সেটা হচ্ছে তোমরা অনেকে লিখতে গিয়ে প্যারা খেয়ে যেতেছো, ভাইয়া একটু আসতে যান, লিখতে পারতেছি না। শোনো, তোমাদের একটা কথা আমি বুঝায় বলি। ব্যাপারটা হচ্ছে স্লাইডের মধ্যে অনেক কিছু লেখা আছে, ঠিক আছে? ঘটনা হচ্ছে তোমাকে সবকিছু লিখতে যাও না, সব লিখতে গেলে তুমি পাগলা যাবা। যেগুলো যেগুলো ভাইয়া লিখতে বলে, আমি লিখতে বলি, সেগুলো লিখবা। বাকি জিনিস তো স্লাইডে আছে রে ভাইয়া, অত কষ্ট করার দরকার নাই তো। যেগুলো বলতেছি শুধু সেগুলো লেখো। আর হ্যাঁ, আজকে হচ্ছে বেসিক্যালি তোমাদেরকে জাতিসংঘ নিয়েই পড়াচ্ছে, জাতিসংঘের বাইরে তেমন আর গুরুত্বপূর্ণ কিছু নাই, ঠিক আছে? সো প্যারা খাওয়ার কিছু নাই, রিল্যাক্স। এই তোমাদের একটা কথা বলি বাপ, আমি না এই পৃথিবীতে জন্মের আগে আর 1000 বার জন্ম নিছি, টাউট কোথাকার। তোমার তো পিটানো দরকার, বলো এগুলো জীবনে দেখি নাই, মাথার উপর দিয়ে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। কিনে বাপ, আমরাও তো লাইফে ফার্স্ট টাইমই দেখেছিলাম ইন্টারের পরে, তাই না? তো আমার মনে হয় এর আগে 1000 বার জন্ম নিয়েছি, প্রত্যেকবার পুনর্জন্ম হওয়ার সময় আমি আগের জন্মে শিখে গেছিলাম আমি হলাম দালাই লামা। তোমরা দালাই লামা বোঝো? দালাই লামা হলো তিব্বতের অংশের যে শাসক হয়, ধর্মীয় শাসক বৌদ্ধদের। তারা কি করে স্যার জানেন? তাদের থিমটা জানো? আমাদের এখানে হয়তো অনেক বুদ্ধিস্ট স্টুডেন্ট আছো, তোমরা এটা ভালো বুঝবা। দালাই লামা হলো স্যার ওদের ধর্মীয় নেতা। যেমন আমরা ইরাক ইরানে দেখি যে একজন প্রধান ধর্মীয় গুরু থাকে, খোমেনি থাকে। তো ওরা কি করে? ওরা মনে করে যে দালাই লামা মৃত্যুবরণ করার সাথে সাথে আর একজন দালাই লামা জন্ম নেয়, মানে দালাই লামার কখনো মৃত্যু হয় না, মানে ইনস্ট্যান্ট আরেকজন। ইয়েস। আচ্ছা, এবং এটা কি সেম ব্যক্তি আবার জন্ম নেয় নাকি নতুন আরেকজন ব্যক্তি জন্ম নেয়? না না, ওই দালাই লামার ওই আত্মাটাই নতুন ব্যক্তির ভিতরে আসে। এই জন্য দালাই লামা যখন মারা যায় তখন ওরা একটা শিশুকে নির্বাচন করে দালাই লামা হিসেবে, তোমরা ইউটিউবে দেখে নিবা। তো তোমরা কি মনে করো আমরা দালাই লামা রে তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার মাথার উপর দিয়ে যায় নাই রে বাপ, আমি তো টান দিয়ে ধরে ভিতরে ঢুকাই দিচ্ছি, ভিতরে ঢুকাইতে হবে, তাছাড়া তো হবে না। তো তোমার বুঝতে হবে, একটুখানি ক্লাসে থাকো। এই যে মানে এগুলো না স্যার, এক ক্লাসে কোনোদিন কেউ বস হয় না। আজকে একটা হঠাৎ ক্লাস, মানে এইটা তোমার কোনো পেইড বেসের ক্লাস না। পেইড বেসের ক্লাস যখন হবে তখন আমি চেইন মেইনটেইন করে তোমাকে 1900 প্রথম বিশ্বযুদ্ধ হলো এত সালের এত তারিখ, তারপরে এই তারিখে এটা ঘটছে, তোমাকে আমি চেইন মেইনটেইন করে সব পড়াবো। বাট আজকে ইম্পর্টেন্ট কিছু টপিক দেখাচ্ছি, যা শুনে যাও। তোমার এটা মনে থাকবে না 1944 সালে ব্রেটন উডস সম্মেলন হয়েছিল, দুইটা প্রতিষ্ঠান হয়েছে, দুটোই অর্থনীতি রিলেটেড, একটা আইএমএফ একটা ওয়ার্ল্ড ব্যাংক। এটা মনে না থাকার কি আছে? আর তোমাদের সাথে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স একটু শেয়ার করি, তাইলে তোমরা জিনিসটা বুঝতে পারবা যে কেন এটাকে এত ভয় পাওয়ার কারণ নাই। আমি ছিলাম সায়েন্সের স্টুডেন্ট, আমি সারা জীবন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অঙ্ক গুতায় আসছি।
এরপর আইসা যখন হচ্ছে গিয়ে দেখলাম যে ঠিক আছে এখন আমার ভর্তি পরীক্ষা, আমার প্রিপারেশন তো জিরো, সায়েন্সের সব ভুইলা খায়া বসে আছি, তখন আমি দুঃখে শেষ পর্যন্ত আমি গেলাম কই জানো, ডি ইউনিটে পরীক্ষা দিতে, ঘ ইউনিট। এখন আর ঘ ইউনিট নাই, এখন ঘটা হয়ে খ হয়ে গেছে। আচ্ছা ভালো, গেছি। যাওয়ার পরে আমি প্রথম দিনে না সিলেবাসটা দেখতেছি যে আচ্ছা কি কি পড়তে হয়। যখন দেখলাম যে জাতিসংঘ, ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্বযুদ্ধ, এইটা ওইটা, বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ব্রিটিশ শাসন আমল, প্রাচীন আমল, মধ্যযুগ, আমার মনে হলাম বৈশা বৈশা কতক্ষণ কান্দি, যেটা কেমন কথা। এরপরে কি হলো জানো, এরপরে হচ্ছে আমি এরকম অনলাইনে টিচারদের না ক্লাস করা শুরু করলাম, টুকটাক 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 করে ক্লাস করা শুরু করলাম। এবং তোমরা বিশ্বাস করবা না, এক সপ্তাহের মধ্যে না আমার কাছে পুরো জিনিসটা গুছায় গেছে। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে পড়তে হবে, এটা এইভাবে মনে রাখতে হবে, এখান থেকে এতটুকু পড়তে হবে। ভাইয়ারা তোমাদেরকে একটা কথা বলি, জাতিসংঘ রিলেটেড তুমি যদি মনে করো একটা বাজার থেকে এই মোটা একটা সাধারণ জ্ঞানের বই কিনে নিয়ে আসছো, আসার পরে তুমি বই উল্টায় দেখলা জাতিসংঘ বইরা খালি লেখা রাখছি 100 পাতার উপরে, তোমাকে 100 পাতা পড়তে হবে না, বেছে পড়তে হয়। সব জিনিস পরীক্ষায় আসে না। স্যার একটু বলেন না ওদেরকে সব কেন পড়তে হবে? আচ্ছা, মাথা কেন নষ্ট করতে সব হবে? পড়া লাগবে না বাবা, তোমার একটা বইয়ে 500 পেজ আছে, কিন্তু তোমার 500 পেজের দরকার নাই। তুমি একটা পেজের 25টা লাইন থেকে গুরুত্বপূর্ণ 2টা লাইন পড়বা। যেমন জাতিসংঘ নিয়ে আমরা অনেক কিছু পড়াচ্ছি, এখন এই জাতিসংঘেরই কিন্তু একটা অংশ। জাতিসংঘ হওয়ার জন্য টোটাল 11টা সম্মেলন হয়েছিল। কতগুলো? সবাই লিখবা, 11টা সম্মেলন হয়েছিল। জাতিসংঘ হওয়ার জন্য 11টা সম্মেলন হয়েছিল। জাতিসংঘ হওয়ার জন্য 11টা সম্মেলন হয়েছিল। 11টা সম্মেলন হয়েছিল। এই যে মোট 11টা সম্মেলন হয়, সেই 11টা সম্মেলনের ভিতরে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো পড়লেই হয়ে যাবে। যেমন এই আটলান্টিক সম্মেলনটা হয়েছিল 1941 সালে। তাহলে 1941 সালে কি হয়? আটলান্টিক সম্মেলন হয়। তেহরান সম্মেলন হয়েছে কত সালে? এগুলো খুব মজায় মজায় মনে রাখবা। 1941 সালে হয়েছে 3টা, লন্ডন, আটলান্টিক, ওয়াশিংটন। দুটো হয়েছে 1941 সালে। 41 সালে দুটো মনে রাখবা খুব সহজে। এটা দেখ এই একটা দেখ বাচ্চারা, এই একটা দেখ আর এই একটা দেখ, শেষ। হ্যাঁ, টেকনিকে দেখো, মস্কো তেহরান 1943 সাল। মস্কো তেহরান 1943, মস্কো তেহরান 1943, মস্কো তেহরান 1900। লন্ডন আটলান্টিক 1941, লন্ডন আটলান্টিক 1941। আর এই কাসাব্লাঙ্কা আর ওয়াশিংটন 1942। এগুলো লাগবে না, এগুলো তোমরা এখন পড়িও না বাবা, এগুলো পড়লে মাথা ঘুরে যাবে। আমি যেগুলো পড়াই স্যার আজকে শুধু সহজ সহজ কয়েকটা টেকনিক দেখায় দেই। এর ভিতরে দেখো এই যে FAO, এটা খুব ইম্পর্টেন্ট। ফাও এর নামই ফাও। জাস্ট তোমরা পূর্ণ রূপটা জেনে রাখো বাবা। এইটা থেকে 4 ধরনের প্রশ্ন আসবে, আমি বলে দেই। ওকে, আচ্ছা, জাতিসংঘের এই যে মানে বিভিন্ন দেশের যে খাদ্য নিয়ে কাজ করে কোন সংস্থাটা? ফাও। বিভিন্ন দেশের কৃষি নিয়ে কাজ করে কোন সংস্থাটা? ফাও। তাহলে খাদ্য এবং কৃষি রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে ফাও। ফাওয়ের ফুল ফর্ম কি? ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ইয়েস। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি হবে রে? ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এখন খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড শিখাবো, এই ওয়ার্ডটা তোমার অবশ্যই কমন পাবা। আমি কিন্তু বলেছি আজকের ক্লাস থেকে শিওর শর্ট 5টা এমসিকিউ কমন পাবা। স্যার 5টা এমসিকিউ কেন? 30টা এমসিকিউ পাওয়ার জন্য পোলাপানের 100টা ক্লাস করা লাগে, আর একটা ক্লাস থেকে যে কোনো ভার্সিটির জন্য বলতেছে 4-5টা এমসিকিউ কমন পাবা। তাহলে বুঝতেছো তো, এটা তাবিব মাহমুদ ভাইয়া নিজে বানিয়ে আমারে পাঠাইছে। আজকের স্লাইডটা মূলত তাবিব মাহমুদ ভাইয়া। তোমরা তাবিব মাহমুদ ভাইয়ার কখনো ক্লাস করলে তোমরা বুঝবা, এই যে তাবিব মাহমুদ ভাইয়া আমাদের বিখ্যাত সিঙ্গার, বিখ্যাত একজন বৈপ্লবিক। তাবিব মাহমুদ ভাইয়া নিজে বানিয়ে পাঠাইছে, বলছে যে নোমান তুমি এইটা থেকে দেখাও স্টুডেন্টদের, ওদের জন্য অনেক ইনফরমেশন আছে এখানে। তাহলে দেখো একটা ওয়ার্ড শিখাবো, সেটার নাম হলো ভেটো। ভেটো মানে কি? এটা তোমরা লেখো সবাই। ভেটো, ভেটো মানে বেটো না। তোমরা যে বলো এইটা না, কিন্তু ভেটো মানে কি? এইসব কাজকর্ম করবে না, এগুলো বর্ণবাদিতা। যদিও বর্ণবাদিতা মানে চেহারার কালার নিয়ে বলা, বাট কাউরে শর্ট বলা, লম্বু তাল গাছ এইদিকে, এগুলো বলবা না, ঠিক আছে? এগুলো সবই খারাপ কাজ। কিন্তু ভেটো এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের যুদ্ধের সময় আমেরিকা কি করলো? যখন বাংলাদেশ জিতে যাচ্ছে তখন আমেরিকা বলতেছিল যে যুদ্ধ বন্ধ করা হোক, শান্তির আহ্বান করছিল। তখন রাশিয়া ভেটো দিয়েছিল, কারণ রাশিয়া আমাদের বন্ধু ছিল। তাহলে এই এমসিকিউটা শিখে ফেলো যে জাতিসংঘে বাংলাদেশের
হয়ে কে ভেটো দেয়? রাশিয়া ভেটো দেয়। ভেটো মানে কি? আমি মানি না, আমি মানি না। জাতিসংঘের বিভিন্ন পরিষদ আছে, খুব ইম্পর্টেন্ট। আমরা আজকের ক্লাসে 30 মিনিট পড়াবো বাবা, 30 মিনিট। বাট এই 30 মিনিটে তুমি অনেকগুলো এমসিকিউ কমন পেয়ে যাবা। অ্যাডমিশন পর্যন্ত 3 মাস ওয়েট করা লাগবে না। তুমি বাংলাদেশের যে কোনো কোচিং সেন্টারে বিভিন্ন মডেল টেস্ট নেয় না, মেগা টেস্ট নেয় না, যে কোনো মেগা টেস্টে অংশগ্রহণ করলেই আজকের ক্লাস থেকে 4-5টা এমসিকিউ কমন পেয়ে যাবা। তাহলে ভেটো, ভেটো আমি মানি না, ভেটো আমি মানি না, ভেটো আমি মানি না। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ডাব্লিউবি কি হবে? ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ডাব্লিউবি এবং আইএমএফ এই দুটো হলো ব্রেটন উডস ইনস্টিটিউট। আচ্ছা, ভেটো মানে দেখলাম স্যার। আমি না এই জিনিসটা একটু ওদেরকে দেখাবো। এখানে অনেকগুলো দফা আছে, এগুলো না আমরা পরবর্তী ক্লাসে পড়াবো। এগুলো দেখতে স্যার। আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ, এই পার্টটুকু কিন্তু লাগে, এটা কিন্তু আচ্ছা। লাগে। মানে এই জিনিসটা একটা মজার জিনিস তোমাদেরকে বলি। আমি যখন ভর্তি পরীক্ষা দিই বিশ্ববিদ্যালয়ে, তোমাদের দায়িত্ব হচ্ছে এটা কোন সেশনে আসছিল খুঁজে বের করো। ওই সেশনে আমি পরীক্ষা দিছিলাম, এই প্রশ্নটা আসছিল একদম হুবহু, যে জাতিসংঘে চাঁদা সর্বোচ্চ কত % দিতে পারে একটি দেশ, এটা আসছিল। ঠিক আছে, আরেকটা প্রশ্ন ধরো বাবা, বাংলাদেশ কত % দেয়? আরেকটা আসবে সাথে। স্যার বলেন তো কি ন্যূনতম কত % দেওয়া যায়? ইয়েস, আমরা হলাম গরিব দেশ, Very আমরা bad. হলাম ফকিন্নি দেশ। যাও ভিক্ষা করে আনি, চোরের দল সব নিয়ে নেয়। এইটা হচ্ছে কোন এক ভদ্রলোক বলছিল। থাক থাক। তো এখন বিষয় হলো জাতিসংঘের চাঁদা, ভাইয়া এত বড় একটা সংস্থা চলে, এখানে একটা চাঁদার পরিমাণ আছে। এই সংস্থার তো আর মা বাপ নাই, কই টাকা পায়? বলে বিভিন্ন দেশে সাহায্য সহযোগিতায় চলে। আচ্ছা, এখানে একদম গরিব দেশ, ও কত % চাঁদা দিবে? বলে ও চাঁদা দিবে 0.1%। 0.1%। তাহলে এইটা কোন দেশ দেয়? ইয়েস, আমরা গর্বিত সেই গরিব দেশ। আরো আছে, আরো আছে, এত অপমান করি স্যার, আরো অনেকে আছে, তবে আমরা সর্বনিম্ন গরিবদের একটা অন্তর্ভুক্ত। আমরা কি করি? 0.1%। এইটা আসবেই। যারা যারা খাতায় লিখবা না, তারা কি করবা? এখন কমেন্ট বক্সে লেখো। তাহলে জাতিসংঘে পরিচালনায় বাংলাদেশ কত % চাঁদা দেয়? বাংলাদেশ চাঁদা দেয় 0.01%। 0.01%। এখানে ভুল করে ফেলছি স্যার। 0.1 মানে 0.01। তাহলে 0.01%। এই যে এখানে লিখে দিয়েছি, বাংলাদেশ চাঁদা দেয় কত % রে? 0.01। এবার ভাইয়া সর্বোচ্চ দেয় কে? সর্বোচ্চ দেয় আমেরিকা। স্বাভাবিক। কোন আমেরিকা? ইউএসএ দেয়, আমেরিকা মহাদেশ না কিন্তু। তাহলে সর্বোচ্চ দেয় কে? যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ দেয় কে? যুক্তরাষ্ট্র। তাহলে জাতিসংঘ পরিচালনায় সর্বোচ্চ চাঁদা দেয় কে? চান্দা ভাইয়েরা যারা ভাবতেছো, এই চান্দা কি কোনো চান্দা ভাইয়ে নেয় সিলেটের পাথরের মতো? নো, এইখানে একজন চান্দা ভাই আছেন, যিনি হলেন জাতিসংঘ। এই চান্দা ভাইকে আমাদের চান্দা দিতে হয় 0.01%। তাহলে দুটো এমসিকিউ এখান থেকে তুমি কমন পাবা, যে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর চাঁদা দিতে হয় কত %? ন্যূনতম কত %? ন্যূনতম মানে এর চেয়ে কম আর দেওয়া যাবে না। কত %? এবং স্যার 0.01%। এবং মজার ব্যাপার, যদি কোনো দেশ এটা না দিতে পারে তাহলে তার সদস্যপদ চলে যায়। এবং অলরেডি দুটো দেশে চলেও গিয়েছিল। তোমরা যদি পারো সেটা অ্যানসার করো। আর সর্বোচ্চ কত দেওয়া যায় স্যার? আচ্ছা, সেটা হলো তার নিজের দেশের বাজেটের সর্বোচ্চ 25%। আচ্ছা, তার মানে তোমার দেশের বাজেট যদি হয় 100 টাকা, তুমি সর্বোচ্চ দিতে পারবা 25 টাকা। তবে আবার ভাইয়ারা এখানে প্যাচ লাগায়ও না, এখানে প্যাচ লাগায়ও না। এখানে যে 25% আর এখানে যে 22%, এরা কিন্তু রিলেটেড না। এখানে একটু বুঝে নিও ব্যাপারটা। হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে টোটাল চাঁদার 22% দেয়, টোটাল চাঁদার 22% দেয়। আর যে কোনো দেশ তার পুরো বাজেটের সর্বোচ্চ 25% দিতে পারে। দুইটা কিন্তু পার্থক্য আছে, প্যাচ লাগায় ফেলো না। এবং এরপরে হচ্ছে জাপান এবং চীন আছে যথাক্রমে। এরপরে তারপরে বাকি সব ইউনিভার্সিটি সরাসরি হয়ে গেছে। এই এক টাউট এর নাম কি? আনহা লিখছে গরিব দেশ, ফকিন্নি দেশ। তুমি চলে যাও, তুমি চাঁদে চলে যাও। তোমাকে আমি ইলন মাস্কের সাথে যোগাযোগ করায় দেই। তুমি ইলন মাস্কের মাধ্যমে মঙ্গলে একটা প্লট নিয়ে নাও। ফকির দেশ, গরিব দেশ। তুমি কি ধনী? তুমি তো ফকির দেশের গর্বিত ফকির। আসছে কমেন্ট করতে, ফকির দেশ, গরিব দেশ, ধনী আসছে। দেখো দেখো রে, এইখানে তোমার সর্বোচ্চ পরিমাণে দেয় আমেরিকা। সর্বোচ্চ পরিমাণে কে দেয়? আমেরিকা দেয়। এবং বাংলাদেশ দেয় সর্বনিম্ন 0. স্যার মন খারাপ করিয়েন না,
একসময় আপনারও টাকা পয়সা হবে, বাড়ায়া দিবেন। আসো, জাতিসংঘের ভাষা। তাহলে এইখানে না আমি তোমাদেরকে দুটো জিনিস একটু দেখাতে চাই। জাতিসংঘের বিভিন্ন পরিষদ আছে স্যার, আমি ভাষায় আসার আগে একটু ওইখান থেকে ঘুরে আসতে চাই। এটা খুব খুব ইম্পর্টেন্ট। এই যে সাধারণ পরিষদ, সাধারণ পরিষদের সদস্য কতগুলো বাবা? সবগুলো দেশই মানে জাতিসংঘের সদস্যভুক্ত যতগুলো দেশ জাতিসংঘের সদস্য হবে, প্রত্যেকটি দেশ সাধারণ পরিষদের সদস্য হবে, কিন্তু নিরাপত্তা পরিষদের সদস্য সবাই হতে পারবে না। আচ্ছা, নিরাপত্তা পরিষদের সদস্য সবাই হতে পারবে না। এখানে সর্বোচ্চ থাকে 15 জন, এবং এই 15-র মধ্যে আবার কাহিনী আছে স্যার। কাহিনী আছে স্যার। তার মধ্যে 10 জন হচ্ছে টেম্পোরারি, আর 5 জন হচ্ছে পার্মানেন্ট। এই পার্মানেন্ট কারা কারা? আচ্ছা স্যার, আরেকটু অ্যাড করি। বাংলাদেশ এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছিল, তোমরা খাতায় লেখো, 2 বার। আচ্ছা, পার্মানেন্ট কারা কারা স্যার? আচ্ছা, পার্মানেন্ট গুলো এই ভদ্রলোকেরা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স। এখানে একটা মজার ব্যাপার আছে, এই চীন কিন্তু প্রতিষ্ঠাকালীন সময়ে হয় নাই, চীন পরে তখন ছিল হচ্ছে তাইওয়ান। এই একটা চমৎকার জিনিস শিখে রাখো যে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার বিনিময়ে এরা কি করছে? এই তোমরা এখন ওই যে পিঙ্কি পিঙ্কি পঙ্কি করো, পকি পকি করো, কিন্তু পিং পং নামক একটা খেলা আছে, এটা জানো? পিং পং ডিপ্লোমেসি। এই পোলাপান যখন যে পিঙ্কি পিঙ্কি পঙ্কি এগুলো লেখে না স্যার, আমার প্রচুর মজা লাগে যে আরে দুষ্টরা, তোদের এই পিঙ্কি পিঙ্কি পঙ্কির একদিন আমি পড়াশোনার ভিতর ঢুকায় দিব, সেদিনের নাম হয়ে যাবে পিং পং ডিপ্লোমেসি। এই পিং পং ডিপ্লোমেসিটার ছোট্ট একটু গল্প বলি স্যার, 20 সেকেন্ড একটু শোনো। এখন আমেরিকা তো হচ্ছে ধরো যে তোমার গণতান্ত্রিক দেশ, ওরা হলো গণতন্ত্রে বিশ্বাস করে, পুঁজিবাদ দেশ, পুঁজিবাদী। এখন রাশিয়ানরা হলো সমাজতান্ত্রিক দেশ। তো সমাজতান্ত্রিক দেশ হওয়ার কারণে ওরা ধরো যে হচ্ছে ওদের সরকারের ব্যবস্থা, অর্থনীতি সবই ভিন্ন। তো রাশিয়ার ডাইন হাত ছোট ভাই সেটা হলো চীন। এখন ওই চীনেরই আর একটা অংশ, ছোট্ট একটা অংশ, সেটা হলো তাইওয়ান। তাইওয়ানই তো স্যার। হ্যাঁ, সে তাইওয়ান হলো কি করে? আমেরিকার সাথে হাত মিলায়, হাত মিলে তাইওয়ান হয়ে যায় পুঁজিবাদী, আর চীন থেকে যায় সমাজতান্ত্রিক। এই জন্য যখন জাতিসংঘ প্রতিষ্ঠা 1945 সালের 23 অক্টোবর, 23 অক্টোবর তো স্যার, না 24 অক্টোবর স্যার, এরা সবাই কমেন্টে লিখে দিবা 23 নাকি 24। অবশ্যই এটা 24 অক্টোবর হবে, 23 কিন্তু লেখা যাবে না। এই 24 অক্টোবর যে দেশ প্রতিষ্ঠা হলো, মজার ব্যাপার, এত বড় একটা চীন জাতিসংঘ সদস্য না। ওরা লাইফে ফার্স্ট টাইম জাতিসংঘ সদস্য পদ পেলে 71 সালে। কিভাবে ভাই? ওই পিং পং ডিপ্লোমেসির মাধ্যমে। তাহলে মনে রাখবা কি, পিঙ্কি পিঙ্কি পঙ্কি পকি চীন। এই চীন কি করলো? পিং পং ডিপ্লোমেসি। পিং পংটা হলো স্যার টেবিল টেনিস। মানে এই যে খেলাধুলা, এই খেলাধুলার মাধ্যমে কিন্তু অনেক রিলেশনশিপ বিল্ড আপ হয়। তোমাদের না, পার্সোনাল রিলেশনশিপ না, এটা কান্ট্রি ওয়াইজ হয় আর কি। এক দেশের সাথে আর এক দেশের রিলেশন হয় খেলাধুলার উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে এই খেলাধুলা করতে গিয়ে এদের একটা সুন্দর রিলেশন হলো, সেটা দেশের নাম কি? একটা হলো চীন। চীনে আসলো হচ্ছে আমেরিকানরা, তারাই সেখানে টেবিল টেনিস খেললো, ইন্টারন্যাশনাল ম্যাচ খেললো, সেখানকার মাধ্যমে তাদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করলো। তারপরে তারা তলে তলে পরকিয়া করলো। কি পরকিয়া করলো? পরকিয়া না, ও স্যার, এই পরকিয়া কিন্তু ডিপ্লোমেসি পরকিয়া, কোন ব্যক্তিগত জীবনের পরকিয়া না। তারা কি করলো? তারা হচ্ছে বললো যে ঠিক আছে, আমরা রাশিয়াকে শেখা দিয়ে এবার তোমাদের সাথে মিলে যাব। তাহলে আমেরিকা তাদেরকে বললো যে হে চীন, তুমি যদি আমার সাথে হাত মিলাও, আমি এই তাইওয়ানকে লাথি দিয়ে বের করে দেব। ওকে শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকেই বের করব না, ওকে আমি সদস্য পদও বাতিল করে দেব। তাইওয়ানের সিটে তোমারে ঢুকাবো এবং তোমারে আমার নিরাপত্তা পরিষদে বুকের ভিতরে নিয়ে নেব। তাই করছে। তাহলে কিসের জন্য? ওই বাংলাদেশের পক্ষ অবলম্বন করছে। এখানে অনেকগুলো বিষয় আছে। চীন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের 3টা ফেজ আছে। 3টা ফেজে হয়েছে না? মার্চ, এপ্রিল, মে পর্যন্ত হয় প্রথম পর্যায়, সেকেন্ড পর্যায় হচ্ছে জুন, জুলাই, অগস্ট পর্যন্ত, এবং শেষের ফেজ হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। যদি চীন আমেরিকার সাথে হাত না মিলাতো পিং পং ডিপ্লোমেসির মাধ্যমে, তাহলে কিন্তু চীন পাকিস্তানকে, তোমরা দেখেছো কিনা যে 1971 সালের পরেও আমাদের দেশে যত পাকিস্তানিদের ফেলে রেখে যাওয়া অস্ত্র ছিল সব চাইনিজ রাইফেল, কারণ চাইনাদের দেওয়া অস্ত্র দিয়ে এরা চলতো।
ভারত যখন বিমান নিয়ে এনে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে 71 সালে, চীন কিন্তু তখন তাদের বিমান নিয়ে এসে ভারতের একদম পিছায়া দিত, ভারতের কোনো খাওয়াই থাকতো না। কিন্তু চীন কি করছে? আমেরিকার সাথে পরকীয়া করছে, করে বলছে ওকে ফ্রেন্ডস, তুমি আমাকে জাতিসংঘের সদস্য পদ দাও, নিরাপত্তা পরিষদে ঢুকিয়ে দাও, আমি তোমার কথা মতোই চলবো। রাশিয়াকে হালকা করে ছেঁকা দিয়ে সেই জায়গায় আমেরিকার সাথে হাত মিলালো স্যার, পিং পং ডিপ্লোমেসির মাধ্যমে। এবং মজার ব্যাপার স্যার, অধিকাংশ ডিপ্লোমেসি গুলোই মানে আমাদের অ্যাডমিশন টেস্টে যা আসে তার 80%ই কাকে নিয়ে? চীনকে নিয়ে। চীনের কিন্তু অনেকগুলো ডিপ্লোমেসি নিয়ে স্যার আমাদের প্রশ্ন হয়। এখন স্যার মনে করেন আমি হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের সদস্য, আমি গিয়া ধাপ করে আমার মনে চাইলো আমি একটা ভেটো দিলাম, আমি কি ভেটো দিতে পারবো স্যার? নো, এই শোনো স্যার, জাতিসংঘের যতগুলো সদস্যভুক্ত দেশ আছে কেউই ভেটো দিতে পারে না। ভেটো দেওয়ার ক্ষমতা আছে অনলি এই 5 জনের। ওকে, একদম ধরেন 200টা দেশ, 194-96টা দেশ সিদ্ধান্ত দিল, 193টা দেশ সিদ্ধান্ত দিল যে জাতিসংঘের পক্ষ থেকে আমরা ইসরায়েলের উপরে মিসাইল হামলা করব, ঠিক আছে? এইটা কিন্তু পাশ হলো না। সাধারণ পরিষদে পাশ হওয়ার পরে সেইটা চলে যাবে নিরাপত্তা পরিষদে, এইটাকে ফাইনালি অ্যাপ্রুভ করবে নিরাপত্তা পরিষদ। তোমরা জানো কি না আমাদের বাংলাদেশের সংসদে যা কিছু অর্থনৈতিক বিল পাস হয় স্যার, সবকিছুকে যেতে হয় একনেকে। হ্যাঁ একনেক, হ্যাঁ, এক্সিকিউটিভ কাউন্সিল অফ ন্যাশনাল সার্ভিস, ইকোনমিক যে কাউন্সিলটা হয় আর কি, একনেক। একনেকটা জানো তো তোমরা? এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল নেক ইকোনমিক কাউন্সিল, ইয়েস, ইকোনমিক কাউন্সিল। এই একনেকে যাওয়ার পরে একনেকের চেয়ারম্যান হলো যিনি রাষ্ট্রপ্রধান থাকে। এই মুহূর্তে একনেকের প্রধান হলো আমাদের দেশের প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত এটা সাইন না করবে, যতই এমপিরা হা ভোট জয়যুক্ত হোক, এটা বাস্তবায়ন হবে না। তো এইখানেও সেম জাতিসংঘে তাহলে ভাইয়া পরিষদগুলো ভিতরে এই 6টার ভিতরে খুব ইম্পর্টেন্ট, আমি আগে একটু বলে দিচ্ছি। সাধারণ পরিষদের সদস্য সকল দেশে। নেক্সট 2 মিনিট সবাই কানে হেডফোনটা ভালো করে গুঁজে নাও। রেডি? আশেপাশে সবাই চুপ করতে বলো, যদি মেসে থাকো রুমে থাকো সবাই বলে থামো। নেক্সট 2 মিনিট যা বলবো এখান থেকে এমসিকিউ কমন পাবা, মুখস্থ হয়ে যাবে। রেডি? ওকে, আসো। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা 6টি। মূল অঙ্গ সংস্থা কয়টি? 6টি। সাধারণ পরিষদ, সাধারণ পরিষদের সদস্য কারা? সব দেশরা। 193টা দেশ সদস্য, 193টা দেশে সাধারণ পরিষদের সদস্য। ওই আমাদের দেশে যেরকম 350 এমপি থাকে, সবাই দাবি দাওয়া পেশ করতে পারে। কিন্তু একজন বলল যে আমার এলাকায় একটা ব্রিজ দরকার, ব্রিজ না দিলে এলাকার মানুষজন ডট 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 ডট। আচ্ছা, সে বলল, কিন্তু ব্রিজ কি হয়ে যাবে? না। তাহলে সেম ভাবে এই ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে বিভিন্ন দেশ প্রতিবাদ জানায়, বিভিন্ন বিল উত্থাপন করে। এই বিলটা পাস হয় না যতক্ষণ পর্যন্ত একনেকে না যায়, প্রধানমন্ত্রী পাস না করে। এখানেও সেম, যতক্ষণ নিরাপত্তা পরিষদে না যাবে। নিরাপত্তা পরিষদের সদস্য 5টা। নিরাপত্তা পরিষদের সদস্য কয়টা? 5টা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া, এই 5টা হচ্ছে স্থায়ী সদস্য। অস্থায়ী সদস্য কয়টা? 10টা। এখন পর্যন্ত অস্থায়ী সদস্য হিসাবে সর্বোচ্চবার অস্থায়ী সদস্য সুযোগ অর্জন করেছে জাপান। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট স্যার, যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বোচ্চবার অস্থায়ী সদস্য হয়েছে কে? সেটা হলো জাপান। বাংলাদেশ কয়বার হয়েছিল এই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য? তাহলে দেখো এখানে স্থায়ীকে আমি পি দিয়ে লিখি। স্থায়ী সদস্য মানে পার্মানেন্ট হলো 5টা দেশ, আর পার্মানেন্ট না টেম্পোরারি কতগুলো হয়? 10টা দেশ। বাংলাদেশ হয়েছে কয়বার? বিডি হয়েছে এখন পর্যন্ত 2বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। আচ্ছা, জাপান হয়েছে সর্বোচ্চবার, তাহলে হাইস্ট হয়েছে কে? হাইস্ট হয়েছে জাপান, সর্বোচ্চবার হয়েছে জাপান। বুঝেছো? ক্লিয়ার? নিরাপত্তা পরিষদ কি করতে পারে? ভেটো দিতে পারে। তাহলে যে কোনো সিদ্ধান্ত নিরাপত্তা পরিষদের একজন সদস্য যদি বলে যে আমি মানি না, তাহলে ওই সিদ্ধান্ত আর বাস্তবায়ন হবে না। তার মানে এই মুহূর্তে দেশ আছে কতগুলো? সবাই বলো বলো, কমেন্টে লেখো। এই মুহূর্তে জাতিসংঘের সদস্যভুক্ত দেশ 193টা। 192টা দেশ একটা সিদ্ধান্তর পক্ষে ভোট দিল। এই 5টার যে কোনো একটা বললো আমি মানি না, ওই সিদ্ধান্ত আর বাস্তবায়ন হবে না। বুঝছো তোমরা? তোমরা বুঝছো? এই জন্য তোমরা মাঝে মাঝে দেখবা যে ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে অনেক বিল উত্থাপন করা হয়। 90টা দেশ ফিলিস্তিনের পক্ষে,
150টা দেশ ফিলিস্তিনের পক্ষে, 140টা দেশ ফিলিস্তিনের পক্ষে, তাও সেটা বাস্তবায়ন হবে না। কেন? কারণ এই নিরাপত্তা পরিষদের একটা দেশ যদি আর বিরোধিতা করে, যে কোনো একটা, যুক্তরাষ্ট্র সবসময় করে, স্বাভাবিক। আচ্ছা স্যার, একটা সংস্থা আছে খুব ইম্পর্টেন্ট, এইটা নিয়ে প্রচুর প্রশ্ন হয় যে জাতিসংঘের যে সংস্থাটি এখন নিষ্ক্রিয়, মানে এর কোনো কাজ নাই, এটা এখন স্থগিত হয়ে আছে, মানে চুপ হয়ে আছে, তাহলে কোনটা? জাতিসংঘের ওসি পরিষদ এই মুহূর্তে কি বলা হয় এটাকে? নিষ্ক্রিয় হয়ে আছে। মানে এই যে 6টা মূল অঙ্গ সংস্থা, 6টা মূল অঙ্গ সংস্থার ভিতরে নিষ্ক্রিয় সংস্থা হলো ওসি পরিষদ। ওসি পরিষদের এখন আর কাজ নাই, এক সময় কাজ ছিল। যখন প্রথম দেশ স্বাধীন হলো 1946-47 সালের দিকে বিভিন্ন দেশকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে একের পর এক, তখন নতুন নতুন দেশ গঠন হওয়ার পরে সেই দেশটাকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তো একটা দেশকে স্বাধীনতা দিয়ে দিলা, যাও তুমি এখান থেকে চলে যাও। ইসলামে কাউকে তালাক দেওয়ার একটা নিয়ম আছে। কি নিয়ম স্যার? আপনি যখন আপনার স্ত্রীকে, কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয়, আপনি না, কেউ তার স্ত্রীকে তালাক দিল, তালাক দেওয়ার পরে নিয়ম হলো, তার যদি সন্তান থাকে অথবা সে যদি গর্ভবতী হয়, তার সন্তান জন্ম দেওয়া পর্যন্ত এবং সেই সন্তান যতদিন দুগ্ধ পান করবে ততদিন পর্যন্ত সেই স্ত্রীর ভরণ পোষণ, তালাক দিয়ে দিচ্ছেন, তার সাথে আর কোনো রিলেশন নাই, ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওই ভরণ পোষণ আপনাকে চালাতে হবে যতদিন তার গর্ভে আপনার সন্তানটা থাকবে, এবং গর্ভ সুন্দর করে এটা বাচ্চা প্রসব হবে, তারপরে হওয়ার আগ পর্যন্ত, দুগ্ধপান করা পর্যন্ত আপনাকে খরচ দিতে হবে। এবং তাকে হচ্ছে, যদি কোনো বাচ্চা টাচ্চা কিচ্ছু নাই, তার পেটে কোনো বাচ্চা নাই, তারপরে পরবর্তী 3 মাস আপনাকে চালাইতে হবে। আপনি কাউকে তালাক দিয়ে দিলেন, ডিভোর্স দিয়ে দিলেন, তার পরবর্তী 3 মাস তার ভরণ পোষণ, কাপড়, খাবার এগুলো আপনাকে দিতে হয়। এগুলো একরকম ওসি পরিষদ। ইয়েস, এখন শোনেন, এই ওসি পরিষদ হলো সেম। ওসি পরিষদের কাজ ছিল এই যে বিভিন্ন দেশগুলোকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে, ভারতকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে 15 আগস্ট, 14 আগস্ট পাকিস্তানকে, বিভিন্ন দেশকে স্বাধীনতা দিচ্ছিল। এখন কিন্তু আর বিভিন্ন দেশ স্বাধীন হচ্ছে না, এটা অফ হয়ে গেছে। সেই জন্য এখন আর ওসি পরিষদের কাজ নাই। যেহেতু অফ হয়ে গেছে, তাহলে লাস্টে দিয়ে তো কারো না কারো স্বাধীনতা দিচ্ছে, কারে দিল? সর্বশেষ আমরা যদি বলি স্যার, এখানে দক্ষিণ সুদান একটি দেশ আছে। দক্ষিণ সুদানকে কিন্তু স্যার কত সালে দেওয়া হয়েছে? 2000 স্যার, এটা 12 সালের দিকে হবে হয়তো। দক্ষিণ সুদানকে কিছু মনে নিস না ভাইরা, তোমাদের একটু আপডেটটা দেখতে হবে, ঠিক আছে? কারণ এটা প্রতিনিয়ত বিভিন্ন বিষয় আপডেট হয়। কারণ সত্যি কথা যেটা, আমি লাস্ট যখন পড়ি তখন হচ্ছে গিয়ে 1994 পড়ছিলাম, আরেক দেশ পালাও পড়ছিলাম। আচ্ছা, পালাও পড়ছিলেন, আমি পড়ছি স্যার দক্ষিণ সুদানটা পড়ছিলাম। তাহলে এই যে তোমাদের ওসি পরিষদের কাজ কি? ওসি পরিষদের কাজটা এখন স্থগিত আছে। তাহলে যদি প্রশ্ন হয়, এটা প্রশ্ন হয়, আমি নিজে 2টো ভার্সিটিতে ফেস করছি, যে জাতিসংঘের 6টি অঙ্গ সংস্থার ভিতর কোনটার কাজ স্থগিত আছে, কি হবে রে? ওসি পরিষদ হবে, সচিবালয়। ওসি পরিষদের সদস্যরা কারা ছিল? আচ্ছা স্যার, এই জিনিসটা আপনি একটু আরো ভালো করে ব্যাখ্যা করতে পারবেন। আচ্ছা, ওসি পরিষদটা মূলত হচ্ছে গিয়ে, এটা তোমাদের সিকিউরিটি কাউন্সিলটা মাত্র পড়াইলো না নোমান ভাইয়া, নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদই মূলত ওসি কাউন্সিল যেটা বা ওসি পরিষদ যেটা, ওইটা চালাইতো, ঠিক আছে? তো ওদের মূলত কাজই ছিল হইতেছে গিয়ে এই দেশগুলোকে স্বাধীন করা। এখন মনে করো একটা দেশ ধূপ করে স্বাধীনতা ঘোষণা করে দিয়া কইলো যে হ্যাঁ আজকে থেকে আমি স্বাধীন। আরে ভাই, তোর স্বাধীনতা কে দিল? ওই স্বাধীনতাটাকে কার্যকর করার কাজ করতো মূলত ওসি পরিষদ। আর ওসি পরিষদ হচ্ছে গিয়া এখন আর সক্রিয় নয়, তার কারণ হচ্ছে এখন আর দেশকে কোনো স্বাধীন করা লাগতেছে না, এই হচ্ছে বিষয়। তাছাড়াও ওসি পরিষদের আরো কিছু ব্যাপার আছে। ওসি পরিষদের আরো কিছু ব্যাপার হচ্ছে তোমার, এইটা হচ্ছে জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হয় তখন একই সাথে প্রতিষ্ঠা হয়েছে, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা তোমার ছিল, স্থায়ী সদস্য ছিল মোট 5 জন, এবং 5 জনই টোটাল সদস্য। সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদে যে কয়জন ছিল, এরাই ওসি পরিষদ। এখানে আর নতুন করে তেমন কিছু নাই। তারপরে দেখো এরা কি করছে জানো? এরা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে মোট 11টা অঞ্চলের তদারকি করতো। এই 11টা অঞ্চলকে বলা হতো ট্রাস্ট অঞ্চল। তো ওরা যে এই যে 11টা অঞ্চলের তদারকি করতো, এই 11টা অঞ্চলটা একটু মাথায় রেখো। কি কি অঞ্চল নাম মনে রাখা লাগবে না, কয়টা ছিল? 11টা। কি অঞ্চল? এদেরকে বলা হইতো ট্রাস্ট অঞ্চল, TRUST, ট্রাস্ট, বা বাংলা যদি লেখো ট্রাস্ট তাও হবে। ট্রাস্ট অঞ্চল বলতো এই ট্রাস্ট অঞ্চল তত্ত্বাবধান করতে। মানে এই ট্রাস্ট অঞ্চল কি আবার জাস্ট ভূখণ্ডকে ভাগ 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 করে দিয়া, ঠিক আছে? এখানে আর তেমন বিস্তারিত নেই। ওকে স্যার, ওইটা আপনার কাছেই থাকুক, আমি চিল্লাই বেশি। ওকে, চিল্লা থাকুক না স্যার। আচ্ছা, এইটা হলো স্যার, এটার একটা ইকোসক বলে না স্যার? হ্যাঁ, ইকোসক। ইকোসক, আমার এই নামগুলো এত ভালো লাগে, প্রচুর মজা লাগে।
এগুলোর নাম কিরকম? ইকোনমিক এন্ড সোশ্যাল। তাহলে কি ইএসসি হওয়ার কথা ছিল না? ইয়েস স্যার, স্যার এটা হচ্ছে ইএসসি স্যার। হ্যাঁ, কিন্তু ইএসসি কেন হইলো না? মানে এটা তো হওয়ার কথা ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হইলো না কেন? কারণ হচ্ছে ইকোসক, এটারে ভাঙো, ইকোনমিক ইকোনমিক এটা বাদ, এন্ড সোশ্যাল ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল, কাউন্সিল, ইকোসক। বুঝেছো? আশা করি বুঝেছো। আচ্ছা স্যার, ইকোসকের সদস্য সংখ্যা কয়জন? 54 জন। ইকোসকের সদস্য সংখ্যা হচ্ছে মোট 54 জন। এখানে কিন্তু 193 বাইরে দিয়ে এসো না, 54 জন হচ্ছে ইকোসকের সদস্য, 54 জন। স্যার একটু মনে রাখা দেন। কিভাবে মনে রাখবো রে দুষ্টরা? তোমাদের শুনে শুনে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে দেখো আমি সবগুলো দেশের কথা বলে দেই। জাতিসংঘের সাধারণ সদস্য 193টা, সাধারণ সদস্য 193টা, ইকোসক 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 54টা, ইকোসক 54টা, ইকোসক 54টা, নিরাপত্তা পরিষদ 15টা, নিরাপত্তা পরিষদ 15টা, স্থায়ী সদস্য পার্মানেন্ট সদস্য 5টা, টেম্পোরারি 10টা। আচ্ছা সচিবালয়, সচিবালয় থেকে মনে রাখবা শুধু এইটা যে এই সচিবালয়, জাতিসংঘের সচিবালয় কোথায় অবস্থিত? স্যার বলবেন না, আমিও বলবো না, আমরা কমেন্টে দেখতে চাই। লেখো, কমেন্টে জানাও। নিরাপত্তা পরিষদের সদস্য কোথায়? নিরাপত্তা পরিষদের সদস্য তো আছে, থাকবে না কেন? নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে টোটাল 15 জন ছিল, তার মধ্যে 5 জন স্থায়ী, 10 জন হচ্ছে রোটেশন ভিত্তিতে। আচ্ছা একটা মজার কমেন্ট পড়ি, তোমরা এটা লেখো, নিরাপত্তা পরিষদের না সরি সচিবালয় কোথায়? এখানে না অনেক উত্তেজিত 26 আছে। আরে সিরিয়াসলি স্যার, আমি নিজে উত্তেজিত 22 ছিলাম। আমি 20 ব্যাচের পোলাপানের সাথে অ্যাডমিশনে ক্লাস করছি। কেমনে? আমার তখন মাত্র এসএসসি শেষ, আমি দুষ্টামি করে তাদের অ্যাডমিশনে ক্লাস করতাম। আমি 21 ব্যাচের সাথে ক্লাস করছি, উত্তেজিত 22 হয়ে। তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা উত্তেজিত 26 বা 25, 26 আছে কিছু, 27 এখনো অতটা উত্তেজিত হয় নাই যে ওরা এসে 25 এর সাথে অ্যাডমিশনে ক্লাস করবে। যাই হোক, আমরা কিন্তু তোমাদের কমেন্ট গুলো দেখতেছি রে ভাই, আর এত কষ্ট করে চিল্লানোর পরে যদি ক্লাস শেয়ার না করো, এইটা হবে নিউ ইয়র্ক। সবার আগে লিখছে কে? কমেন্ট কই রে? আহারে কেউ লেখে না। একজন লিখলো না। আচ্ছা এখনো আমার কাছে আসে নাই। এইটা হবে হচ্ছে নিউ ইয়র্কে তাবাসসুম জান্নাত। দুষ্টটা তুমি কে রে? তাবাসসুম বলেছে লাইভে। লাইভে কি তোমার কি মনে হয় যে সচিবালয় লাইভে? সচিবালয় হলো উত্তর এসেছে আরিফুজ্জামান রাহাত, তাসনিয়া মেহরিন। এই বলো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড কেন করতেছে স্যার? কোথায় পেস্ট লাগাইছে বলেন? সচিবালয় কেমন সুইজারল্যান্ড হয়? আমি কি জানি, ওরা লিখতেছে আমি বলতেছি। ওদের সমস্যাটা হলো ওরা হলো, তোমরা এটা জানো গড্ডলিকা প্রবাহ একটি বাংলা ক্লাসের পড়া পড়িয়ে দেই। গড্ডলিকা প্রবাহ এইটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় যে গড্ডলিকা প্রবাহ মানে কি? গড্ডলিকা প্রবাহ মানে হলো একজন যেই দিকে যায় সবাই সেই দিকে যায়, কারণ গড্ডল শব্দের অর্থ হলো ভেড়া। আরে তোমরা সবাই ভেড়া বলি নাই, আমি কিন্তু তোমাদের বলি নাই যে তোমরা সবাই ভেড়ার মতো। একজন যেই ভুল করে সবাই সেটা লেখে। ওকে, এরপরে আসো বাবারা, আন্তর্জাতিক আদালত আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তাহলে আইসিজে, আইসিজে যে এবার বাংলাদেশে এইটার সাথে সিমিলার একটা নাম আছে, সেইটা সংস্থার হেডকোয়ার্টার হলো আমাদের খামারবাড়ি, আমাদের এইখানে ফার্মগেট। ফার্মগেট সেটা তোমরা বলতে পারো কোন জাতিসংঘের কোন অঙ্গ সংস্থাটি? মানে মূল অঙ্গ সংস্থা না, কিন্তু কোন একটা অঙ্গ সংস্থা, তার ভিতর যে শব্দটা আছে আমাদের সোনালী আঁশ সম্পর্কিত কিছু একটা, দেখি তোমরা পারো কিনা। এরপরে দেখো রে, জাতিসংঘ নিয়ে আর অনেকগুলো কথা দেখেছো। জাতিসংঘে বাংলাদেশ কততম সদস্য স্যার? এটা খুব ইম্পর্টেন্ট স্যার। বাংলাদেশ জাতিসংঘের 136তম দেশ। এইটা খুব আসে, এটা সবাই লেখো। এইটা আমি এইটা মেবি চট্টগ্রাম ভার্সিটিতে পাইছিলাম আমার নিজের বছর। আমার এটা এই প্রশ্নটা আসছিল, আমি এটা পারছিলাম কারণ আগে থেকে পড়ে রাখছিলাম। চিটং বা রাজশাহীতে পাইছিলাম এই প্রশ্নটা, আমি ঢাবিতে কমন পাই নাই, তবে চিটাং বা রাজশাহীতে পাইছিলাম যে জাতিসংঘ, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। সবাই লিখবা জাতিসংঘ, সরি, বাংলাদেশ জাতিসংঘের
136তম সদস্য, বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হলো, এরপরে কি আর কোনো স্লাইড আছে স্যার? এরপরে আরো অনেকগুলো স্লাইড আছে। আমরা বিভিন্ন অঙ্গ সংস্থা নিয়ে কথা বলেছি, বাট আজকের মতো আমার মনে হয় আমরা লাইভটা এখানেই ক্লোজ করে দেব। আমরা ক্লাসটি আর লেন্দি করব না। তোমাদের জন্য এগুলো গিফট ক্লাস, তোমাদের জন্য, তোমরা যারা যারা পেইড বেসে আসো তাদের কিন্তু আমরা অলরেডি আমাদের ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে সহায়কের ইগুলো দেখতে পাচ্ছিলাম। আহারে, একজন একটা কমেন্ট করছে, এটা দেখে আমার খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমি এটা পড়বো না, দুষ্ট কমেন্ট। তোমার জন্য শুভকামনা রইলো। একজন লিখছিল যে ভাইয়াকে হচ্ছে আমি বলছিলাম ভাইয়াকে, আমার ভাইয়াকে ভালো লাগে ভাইয়ের মতো, অবশ্যই ভাইয়ের মতোই ভালো লাগে, ভাইয়াকে আমার ভালো লাগে, সেই জন্য ব্রেকআপ ডান। তো হয়তো তোমার সেই মানুষটা বোঝে নাই, সে হয়তো রং মানুষ ছিল। রাইট মানুষ হলে ভাইয়াকে ভালো লাগলে কখনো কেউ ছেড়ে যায় না, কারণ ভাইয়া তো ভাইয়াই। ভাইয়া হলো টিচার, ভাইয়া তোমার শিক্ষক, শিক্ষক হলো বাবা, আর বাবার প্রতি একটি শ্রদ্ধাবোধের ভালোবাসা প্রত্যেকটি সন্তানের থাকবে, এটাই প্রকৃতির নিয়ম। এইটুকু শ্রদ্ধাবোধ না থাকলে এই পৃথিবী মহাবিশ্ব যেই রকম ভাবে একটি ব্ল্যাক হোল থেকে, একটি ছোট্ট একটি বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবী তৈরি হয়েছিল, বাবার প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ না থাকলে এই পৃথিবী আরেকটি বিগ ব্যাং থিওরির মাধ্যমে ধ্বংস হয়ে যেতে পারে। বাবার প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, ভাইয়ার প্রতি শ্রদ্ধাবোধটা থাকবে শ্রদ্ধাবোধ। আর ভাইয়ার ভালোবাসা তোমাদের প্রতি, সবার প্রতি ভালোবাসা, সেটা হলো স্নেহের ভালোবাসা। বুঝেছো? আসো তাহলে আমরা যেটা বলছিলাম যে এইটা দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করে দেব। তোমার জন্য অনেক অনেক দুঃখ বেদনা। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করে দেব আমরা। ওকে, হ্যাঁ, বাংলাদেশ 136তম। তোমাদের প্রতি যেটা বলতেছিলাম, আমাদের পেইড ব্যাচে কিন্তু আমি আমার বাংলার 30টা লেকচার শিট অলরেডি দিয়ে দিছি। জিকে লেকচার শিট গুলো আমাদের অলরেডি পেন্ডিং চলতেছে, ইংলিশের লেকচার শিট চলতেছে। আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু করব তোমার 1 সেপ্টেম্বর থেকে। 1 সেপ্টেম্বর থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু করব। আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আমি এইটুকু বলতে পারি, যে স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো করবে, মানে মাত্র 1,500 থেকে 2,000 টাকার একটা কোর্সে তুমি আগামী পুরো 4 মাস ব্যাপী এমন একটা সার্ভিস পাওয়া। তোমার কোনো ফ্রেন্ড 20,000 টাকা দিয়ে অফলাইনে ভর্তি হয়ে ও যতটা ডিপ্রেশনে ভুগবে, তোমার আমি ডিপ্রেশনে ভুগতে দেব না। আমি নিজে যতটা মোটিভেটেড মানুষ, আমি প্রচুর মোটিভেটেড মানুষ, আমি আমার প্রত্যেকটা মুহূর্তকে স্যার আমি এত এনজয় করি। আমার লাইফে যদি কখনো কোনো প্রকার বার্ডেন আসে স্যার, কোনো চ্যালেঞ্জ আসে স্যার, আমি খুব খুশি হয়ে যাই। আলহামদুলিল্লাহ, যেহেতু একটি বড় বার্ডেন এসেছে, বড় একটি চ্যালেঞ্জ এসেছে, তার মানে আমার সামনে বড় একটি ফলও আসতে যাচ্ছে। কারণ ছোট পরীক্ষার ছোট পুরস্কার, বড় পরীক্ষার বড় পুরস্কার। তোমরা যারা এই ছোট ছোট চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে ভেঙে পড়ো, নো, আমাদের দিকে তাকাও। আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি, তোমাদেরকে আমরা ভালোবাসি, এই হৃদয় থেকে ভালোবাসি। আমাদের এই হৃদয়ে নিজের ডিপার্টমেন্টের পড়াশোনা, নিজের পরীক্ষা, নিজের সিজিপিএ ছাড়া এই হৃদয়ের বাকি যেইটুকু জায়গা আছে, পুরো জায়গাটুকু ঘিরে শুধুই তোমরা। তোমরা যদি এইটুকু বোঝো, তোমরা আমাদের মতো সেলফ মোটিভেটেড থাকো। এবং আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হও নাই, অফারটা 30 আগস্ট পর্যন্ত থাকবে। একদিন দেন না ভাই, সমস্যা কি? এইটা ম্যাগনেট ভাইয়ের দোষ। আমি পার্সোনালি কোর্স এতটা করতে চাই না, কারণ আমি যে সার্ভিসটা দেবো ভাই, আমার টিচাররা যে পরিশ্রমটা করবে এইটা আসলে হয় না। তারপরেও তারা এইটা শুধু ডে লেন্দি করতেছে, করুক। তোমরা ভর্তি হয়ে যাও 1450 টাকায়। আগামী 4টা মাস ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটুকু তোমাদের দেবো। ও একটু বাকি আছে। তাহলে জাতিসংঘ বাংলাদেশের সদস্য হয় কত সালে? 136 সালে না, 136তম দেশ। এবার মজার বিষয় হলো, জাতিসংঘে বাংলাদেশ প্রথমেই কিন্তু হঠাৎ করে একজন গিয়ে বলল, ভাই আমি তো গত বছর স্বাধীনতা পেয়ে গেছি, আমাকে সদস্য পদ দাও। এরে তোমারে দেবে? হ্যাঁ, তুমি চেনো না জানো না একজন ব্যক্তির। এটা হয়, আমি প্রচুর ফেস করি, আমার এত মজা লাগে। মানে হঠাৎ করে একদিন একজন মানুষকে না, এই কেউ মাইন্ড করবে না, কেউ এটা স্ক্রিন রেকর্ড দেবে না, এবং কেউ এগুলো পরবর্তীতে কাট করবে না, কারণ তোমাদের এই ভয়ে অনেক মজার কথা বলতে পারি না। মজার ব্যাপার, একটা মানুষের চেনো না জানো না, তার সাথে এক রেস্টুরেন্টে খাও নাই, 10 দিন ঘোরো নাই, বসো নাই, এক ক্লাসে পড়ো নাই, রিলেটিভস না, কিচ্ছু না, হঠাৎ করে ফেসবুকে তার একটা ছবি দেখে তুমি নাকি ক্রাশ খেয়ে গেছো। তোমার কেরিয়ার তো বিমানের মতো ক্রাশ করে ধ্বংস হয়ে যাবে। তুমি কিভাবে ক্রাশ খাও বাবা? তুমি এই মানুষটারে কতদিন চেনো?
রাগলে সে কেমন হয় সেটা কি সোশ্যাল মিডিয়াতে দেখা যায়? তো দেখা যায় না। তো তোমাকে তো তাকে পর্যবেক্ষণ করতে হবে, সর্বনিম্ন 2টা বছর পর্যবেক্ষণ করতে হবে। 2টা বছর পর্যবেক্ষণ করার পরে তারপরে তুমি ডিসিশন নিবা। মানে মাঝে মাঝে কিছু কিছু পোলাপান, না আমাকে কেউ মেসেজ দেয় না, আমার স্টুডেন্টরা খুবই ভদ্র খুবই ভালো, বাট অনেকে নাকি দেয়, আমি শুনি যে আমাকে আপনার খুব ভাল লাগে, আমি আপনার সঙ্গিনী হতে চাই, আমি আপনার ফ্রেন্ড হতে চাই, এরকম অনেক প্রস্তাব দেয়। আমার আশেপাশে অনেকজনরে দেয়। তো আমি বলি কিরে ভাই, এরা কোন দুনিয়ায় বাস করে? মানে একজন মানুষের অফলাইন লাইফ কেমন, সে তার ফ্যামিলির সাথে কেমনে ডিল করে, তার রিলেটিভসদের সাথে কেমনে ডিল করে, তার এই কমিউনিকেশন আদার্স বিষয়গুলোকে কোনো প্রকার পর্যবেক্ষণ না করে ঠাস করে একটা ছবি দেখছো, ভালো লেগে গেছে, তাহলে তুমি উইল ইউ ম্যারি মি? কি রে বাপ, আকাশ থেকে ব্যাংকে পড়তেছে। এই কোনো গল্প করলাম না, এইটাই ছিল হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার সেই সম্পর্ক। বাংলাদেশ যখন গিয়ে বলল যে আমি পাকিস্তানের থেকে স্বাধীনতা পেয়েছি, আমাকে সদস্যপদ দাও, 1972 সালে গিয়ে বললো ওকে, এতই সহজ, 2 বছর পর্যবেক্ষণ করবো তোমারে, তারপরে তোমার সদস্যপদ দিব। 2 বছর পর্যবেক্ষণ রাষ্ট্র ছিল। তাহলে বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র ছিল কত বছর রে? 2 বছর। এটা কিন্তু ভোলা যাবে না। তারপরে 1974 সালের 17 সেপ্টেম্বরে তাদেরকে কি করলো? সদস্য পদ দান করলো। তাহলে এটা অবশ্যই মনে রাখবা। 136তম দেশ। আজকের ক্লাসটা একটা ওয়ার্ম আপ ক্লাস ছিল। আমরা চেষ্টা করেছি তোমাদের সাথে নতুন কিছু বিষয়ের পরিচয় করিয়ে দিতে। আমি না জাস্ট আগামী 40 সেকেন্ড বলবো যে আজকের ক্লাসে কি কি পড়াইছি শুরু থেকে। জাতিসংঘ, জাতিসংঘ তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে তৈরি হয়েছিল লিগ অফ নেশনস। তোমরা একটু মানে রিভিশন দাও, আমি কিন্তু ক্যামেরার দিকে তাকায় আছি। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে লিগ অফ নেশনস তৈরি হয়, অর্থাৎ জাতিপুঞ্জ। কিন্তু জাতিপুঞ্জ ব্যর্থ হয় বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে। এই ব্যর্থতার ফলে পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা টোটাল 11টা সম্মেলন করে। কতটা সম্মেলন করে রে দুষ্টরা? 11টা সম্মেলন। বিভিন্ন সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে ডিসিশন নেয়। এর ভিতরে একটা সম্মেলন একটু আমি বলি, সেটা হচ্ছে কি ব্রেটন উডস সম্মেলন 1944 সালে। এই ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে দুটো বিখ্যাত অর্থনীতি রিলেটেড সংস্থা, একটা নাম আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই পূর্ণরূপটা আসে, আর একটা হচ্ছে ডাব্লিউবি ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটো সংস্থা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোথায়? ব্রেটন উডস নামক সম্মেলনে। এই জন্য এই দুটোকে বলা হয় ব্রেটন উডস ইনস্টিটিউট। জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হয়ে গেল, এর টোটাল 6টা ছিল অঙ্গ সংস্থা, প্রধান অঙ্গ সংস্থা। 6টা অঙ্গ সংস্থার ভিতরে প্রথমত যেটা আসে একদম নাম্বার 1, সেটা হলো সাধারণ পরিষদ। বর্তমান সদস্য 193টা, বর্তমান সদস্য 193টা। 2 নম্বরে আসো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের সদস্য কতগুলো রে দুষ্টরা? টোটাল 15টা। 5টা হলো স্থায়ী সদস্য। এদের কি ক্ষমতা আছে? ভেটো দেওয়ার ক্ষমতা আছে। ভেটো শব্দের অর্থ কি? আমি মানি না। এটা কে বলেছিল? রাশিয়া বলেছিল। বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয়, রাশিয়া বাংলাদেশের পক্ষে বলেছিল যে আমি মানি না, এই যুদ্ধ আর বন্ধ করা যাবে না, একটা নতুন দেশ হয়ে যাক। কারণ আমেরিকা হচ্ছে 7ম নৌবহর পাঠাচ্ছিল কার পক্ষে হয়ে? কার পক্ষে হয়ে? আমাদের পাকিস্তানের পক্ষে হয়ে। পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছিল। তখন রাশিয়া বলেছিল কি আমি মানি না, ভেটো দেওয়ার ক্ষমতা। টোটাল আছে 5টা দেশ হচ্ছে স্থায়ী সদস্য: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স। বাংলাদেশ এখন পর্যন্ত 2বার সদস্য হয়েছিল। বাংলাদেশ কয়বার সদস্য হয়েছিল? 2বার সদস্য হয়েছিল। এই 6টা অঙ্গ সংস্থার ভিতর একটা সংস্থা আছে যেটা এখন নিষ্ক্রিয়, সেইটার নাম হলো ওসি পরিষদ। নিষ্ক্রিয় সংস্থাটার নাম কি? ওসি পরিষদ। ওসি পরিষদ হলো নিষ্ক্রিয় সংস্থা। এরপরে আসো ভাইয়া, এইখানে আছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এইখানে রয়েছে, যেটি এখনো চলছে। এরপরে আছে হলো তোমার এইখানে ইকোসক আছে, অর্থনৈতিক এবং সামাজিক সংস্থা আছে। এখানে সচিবালয় আছে যেটা নিউ ইয়র্কে অবস্থিত, নিউ ইয়র্কে অবস্থিত আমেরিকার। তারপরে হলো তোমার এগুলো আমরা পড়লাম। এরপরে আইএমএফ নিয়ে পড়লাম, ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে পড়লাম। আইএমএফ এর বিভিন্ন, ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন 4টা ভাগ আছে, এগুলোকে নিয়ে আমরা পরবর্তী ক্লাসে পড়বো। এবং বাংলাদেশের সাথে জাতিসংঘের যে সম্পর্কটা, সেটা হলো বাংলাদেশ প্রথম যোগদান করে 1988 সালে ইরাক ইরান যুদ্ধে। এই শব্দটা সবাই খাতায় লিখে নিবা। বাংলাদেশ জাতিসংঘে প্রথম
শান্তি রক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে কোনটার মাধ্যমে বাবারা? ইরাক ইরান যুদ্ধে। তাহলে ইরাক ইরান যুদ্ধে শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 1988 সালে। ইরাক ইরান যুদ্ধে প্রথম অংশগ্রহণ করে 1988 সালে। ইরাক ইরান যুদ্ধের পরে মানে এই শান্তি রক্ষা মিশনে একটা মজার ব্যাপার আছে, সেটা কি জানো? এটা আমাকে হচ্ছে বিউপিতে ভাইভাতে ধরছিল, আমি তোমাদের শিখিয়ে দেই। সেটা হলো, আচ্ছা শান্তি রক্ষা মিশনের কাজ কি? ওরা কি যুদ্ধ করে? মানে যে দেশে অনেক যুদ্ধ হচ্ছে সেখানে গিয়ে যুদ্ধ করা শুরু করে? নো, শান্তি রক্ষা মিশন কিন্তু যুদ্ধ করে না। মানে একটা গৃহযুদ্ধ হচ্ছে একটা দেশ বা একটা দেশ যুদ্ধ বিধ্বস্ত, সেই দেশটার মানে পুরো প্রশাসন কাঠামো বা অন্যান্য বিষয়গুলোকে সাজিয়ে দেওয়ার কাজ করে। ওই দেশে অনেক ছোট ছোট গেরিলা সংস্থা গড়ে উঠতে পারে অভ্যন্তরীণ, সেগুলোকে কিভাবে দমন করা যায়, মানে অভ্যন্তরীণ শান্তি নিরাপত্তা নিশ্চিত করাই শান্তি রক্ষা মিশনের কাজ। শান্তি রক্ষা মিশনের কাজ কিন্তু এমন না যে ইরাক ইরান যুদ্ধ হইতেছে এখন বাংলাদেশ গিয়া ইরাকের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করব, নো, এটা কিন্তু না। ওই দেশের অভ্যন্তরীণ শান্তি নিশ্চিত করাটাই শান্তি রক্ষা মিশনের কাজ। তাহলে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 1988 সালে কোন যুদ্ধের মাধ্যমে? ইরাক ইরান যুদ্ধের। এবং এইটা শান্তি রক্ষা মিশন কবে হয়? 1948 সালে এটি নোবেল পায়। এরপরে আসো ভাইয়া, আমরা অনেকগুলো বিষয় পড়ে ফেললাম দুষ্টরা, আজকের মতো এখানেই শেষ করে দেব। আমি শুধু একটু তোমাদের দু একটা কমেন্ট দেখতে চাই। দেখছো এই যে বি ইউনিটে পোলাপান কি পরিমাণে যে ভর্তি হয়, আমার সারাদিন কল আসতে থাকে, আমি বিরক্ত হয়ে দুইটা ফোন ফেলে দিয়ে রাখে। এই তোমরা যারা পেইড বেচার আছো তোমরা মাইন্ড করবা না, ঠিক আছে? তোমরা আমাদের অফিসের নাম্বার একটু কল দিবে বাবা। মানে সারাদিন এই আমার দুইটা ফোন শেষ, আমি এই ফোনটা হাতে নিয়ে থাকি। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, লোপা বলেছে যে মেন্টালিটি ম্যাচ হওয়া অনেক ভাগ্যের ব্যাপার, পিক দেখে ক্রাশ খেয়ে লাভ নাই। রাইট। শোনো, একটা মানুষ গায়ের রং কখনোই মনের রং হতে পারে না। ক্লাসটা শেষ করে দিচ্ছি তো, 30 সেকেন্ড এইটা বলে ক্লাসটা শেষ করে দেই। ক্লাস পড়ানো শেষ, তোমরা চলে যাও। একটা কথা বলে শেষ করব যে মানুষের গায়ের রং কখনোই মনের রং হতে পারে না। তাই যদি হতো আমাদের মায়েরা আমাদেরকে ভালোবাসতো না। একই মায়ের গর্ভ থেকে কারো গায়ের রং বেশি উজ্জ্বল হয়, কারো গায়ের রং কম উজ্জ্বল হয়। কখনো দেখেছো যার গায়ের রং কম উজ্জ্বল বলে মা বাবা তাদের ভালোবাসে না? কখনোই না। একজন মানুষ সমাজে প্রভাব বিস্তার করতে পারে, সমাজের জন্য ভালো মন্দ কিছু করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, কখনোই তার গায়ের রং দিয়ে না। এইটা খুবই নিচু মানসিকতার একটা কাজ। একটা মানুষের গায়ের রং, একটা মানুষের হাইট, একটা মানুষের মানে শরীরে স্থূলতা বেশি, মোটা, একটা মানুষের ভুঁড়ি আছে, একটা মানুষের চুল নাই, তোমরা প্রচুর ট্রল করো। এটা খুবই খারাপ কাজ, আমি অনেক ঘৃণা করি। বলে যে চুল নাই, টাকলা, বিসিএস ক্যাডার। আরে বাবা, ওই ছেলেটা লাইব্রেরিতে পড়তে পড়তে ও নিজেকে উজাড় করে দিছে। অধিকাংশ স্টুডেন্টরা যারা মেডিকেলে চান্স পায়, যারা ভার্সিটিতে চান্স পায়, দেখবা মেয়েদের মুখে ব্রণ ট্রণ উঠে, চেহারা টেহারা পুরো হয়ে গেছে। মানে ও খাওয়া নাই, ঘুম নাই, ও শুধু গ্রিন টি খাইতে খাইতে সুখে একদম কাক হয়ে গেছে, বক হয়ে গেছে। কিন্তু ওর লাইফ অনেক ব্রাইট, ওর ফিউচার অনেক ব্রাইট। তোমরা সেই মেয়েটার ডিবেট দেখেছো? তোমরা যারা মেয়ে এবং ছেলে উভয়কে বলতেছি, বিটিভিতে বিখ্যাত একটা ডিবেট, সে এখন অনেক বড় একটা কোম্পানিতে জব করতেছে, তার বেবির সাথে তার একটা পিক ভাইরাল হয়েছে সম্প্রতি। রেবেকা শফিকের কথা বলছিলাম, নামটা বলতে চাচ্ছিলাম না, বাট স্যার বলে ফেললো। রেবেকা শফিক কি হয়েছে? আজকালকার ছেলে মেয়েরা, আমার আপন ছোট বোন স্যার পড়তে পড়তে ও গ্রিন টি খাইতে খাইতে ওর চোখ টোক মুখ টুক একদম পুরো শেষ। আমি বললাম তুই একটা মেয়ে, সারা মাসে একটা ফেস ওয়াশ নাই, একটা নাই, কিচ্ছু নাই, ও পড়তে পড়তে শেষ। বাট আফটার অ্যাডমিশন টেস্ট সে যখন একটা মেডিকেলে চান্স পেয়ে গেল, এখন রাতারাতি 1 মাসের ভিতর তার চেহারা জলজল করতেছে। তো লাইফে সাকসেস আনতে হবে বেটারা। তোমার এই মানে অ্যাডমিশন টাইমে ঠিক মতো খাইতে পারবা না, ঠিক মতো ঘুমাইতে পারবা না, চেহারা শুধু অ্যাডমিশন টেস্ট না, বাকি সব সময়ের জন্য একটা মানুষকে মূল্যায়ন করবা তার কাজ দিয়ে, সে সোসাইটির জন্য কতটা পজিটিভ ইফেক্ট ফেলতেছে সেই অনুযায়ী তাকে তোমরা মূল্যায়ন করবা। হতে পারে সে একজন মুয়াজ্জিন, সে একজন ইমাম, সে একজন রিক্সা পুলার, সে একজন সবজি বিক্রেতা, সে যেই শ্রেণীর কাজই করুক, সে একজন পরিষ্কারওয়ালা। পরিষ্কারওয়ালা বোঝো তো, মানে যারা আমাদের সোসাইটিকে পরিষ্কার রাখে। অনেকে আবার তাদেরকে ময়লাওয়ালা বলো, এরাও কিন্তু আমাদের সোসাইটির জন্য অনেক গুড গুড কাজ করে, অনেক ভালো ভালো ইফেক্ট ফেলে।
তাদের প্রতি যে তোমার উদার মানসিকতা রেখে কাজ করবা, এটাই হলো তোমার সার্থকতা। সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা এখনো আছো রে? এত স্টুডেন্ট আছো। আমি একজনের একটু কমেন্ট পরে শেষ করে দেবো স্যার। একজন লিখছে যে আমার রিপ্লাই জন্য সবাই উত্তেজিত, সেটা কে? তাবাসসুম জান্নাত। দুঃখে মরিয়া গেলাম রে। তাবাসসুম জান্নাত ভাইয়া, তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক স্নেহ ভরা ভালোবাসা। তুমি ভালো রেজাল্ট করো, ঠিক আছে? সবাই ভার্সিটিতে চান্স পাও। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল আমার বাংলা ক্লাসে। আমি আগামীকাল তোমাদেরকে বাংলা ক্লাস নেব সন্ধ্যা 7টায়। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। আজকের মতো এখানে। এই ক্লাসটা কেমন লাগলো একটু জানাবা, ঠিক আছে? আমরা তো বাংলা পড়াই, আজকে জিকে পড়াইলাম। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।